স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য এই মুহূর্তে উপস্থিত আছেন তিনজন অতিথি, আরেকজন এসে যুক্ত হবেন কিছুক্ষণের মাঝে। আমার হাতের ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমার হাতে বামে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আর অল্প কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় মধ্যপ্রাচ্যের উত্তাপে বাংলাদেশের জ্বালানি সংকট। আলোচনা শুরু করতে চাই সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাকে দিয়ে বলছিলাম যে ইরান যুদ্ধের, ইরানের উপর আগ্রাসনের 9 দিন দ্বিতীয় সপ্তাহে পা দিল, এই আলোচনায় যাব। কিন্তু এই যে এর যে প্রভাব বাংলাদেশে, বিশেষ করে জ্বালানি খাতে, বাংলা দেখেছে গত 3 দিন ধরে পেট্রোল পাম্পগুলোতে এক ধরনের হুড়োহুড়ি এবং জ্বালানি নিয়ে যেই এক ধরনের কি বলবো তেলেসমাতি চলছে এবং সরকারের নানা পদক্ষেপ। এই সংকট আরও কতটা ঘনীভূত হতে পারে, আরও কতটা বাড়তে পারে, আপনার এই জায়গায় কি শঙ্কাটা আরও কি আছে? না, ধন্যবাদ আপনাকে। আমি অন্য আলোচকদের ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আসলে এটা প্রথমত আমার বিবেচনা একেবারে খুব ছোট করে বলে নির্ভর করছে যে প্রকৃত তথ্যটা কি, এবং সেই তথ্য বলতে যে আমি বলতে চাই যে ধরেন আমি একটু আসি এইভাবেই যে যুদ্ধ যে কতদিন কন্টিনিউ করবে এটা তো আমরা বলতে পারি না, আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু আমি তথ্য বলতে বুঝতে চাচ্ছি যে প্রথমে আমাদের মজুদ কি আছে, 1 নম্বর তথ্য। 2 নম্বর হচ্ছে পাইপলাইনে তো অলরেডি আছে, কিন্তু আসবে না এমন কোনো বিষয় নেই। কারণ কয়েকদিন আগেই আমরা যা দেখলাম, আমাদের লাস্ট 11 তারিখ পর্যন্ত যে চালান আসার কথা তাতে অসুবিধা হওয়ার কথা না। দ্বিতীয় তথ্য এই ব্যাপারে সুনির্দিষ্ট হতে দরকার। তৃতীয় আরেকটা সুনির্দিষ্ট তথ্য থাকা দরকার যে অল্টারনেট জায়গাগুলো থেকে আমরা কী পাচ্ছি, যেমন অস্ট্রেলিয়া সহ অন্যান্য জায়গায়। এটি একটা। চতুর্থ তো আরেকটা বিষয়, এই ধরনের একটা সংকটের সময় আমরা অন্য বাজার এবং পার্শ্ববর্তী দেশ সহ আরও অন্যান্য জায়গায়, যেখানে যেমন ধরেন ভারত, চীন, অন্যান্য যে জায়গাগুলো আছে, সেই ক্ষেত্রে আমরা কি ধরনের সহায়তা পেতে পারি, তার ন্যূনতম এই 4টে জায়গার সব তথ্য তো আমি এখন অ্যাকুরেট পাবো না। কিন্তু লাস্টে যে 2টা পয়েন্ট বললাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ বলতে অন্য জায়গা থেকে কি সহায়তা পেতে পারি, নতুন মার্কেটের জায়গায় কোনটা, এই ব্যাপারে যদি সরকার মোটামুটি, আমিও যতটুকু এখন পর্যন্ত দেখলাম পত্রপত্রিকার মাধ্যমে, তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এবং যে খবর পাচ্ছি অস্ট্রেলিয়া সহ অন্য জায়গা থেকেও পরবর্তীতে আসার কথা। ভারতকে আজকে দেখলাম একটা পত্রিকায় তাদের কাছেও বলেছে যে জ্বালানি সহায়তার জায়গায়। সুতরাং এই জায়গায় একটা সুনির্দিষ্ট তথ্য যা যদি থাকে আমরা কিন্তু হিসাবটা করতে পারবো। আমার হিসাবে যতটুকু দেখছি তাতে এখন পর্যন্ত ব্যাপক সংকট হওয়ার কথা না। বাংলাদেশে শুধু না, পৃথিবীর অন্য দেশে আছে, কিন্তু আমাদের তো একটা বড় সমস্যা আছে। আমরা সংকট মনে হইলেই আগে একটা, আমি এই প্রশ্নটা করতে যে আমাদের যে আকবরীয় কিছু আচরণ যেগুলো না খুবই খারাপ, এটা আমরা কিন্তু প্রথম দিনই, মানে আমি ঘটনাচক্রে প্রথম যে এই দিন হলো সেদিন একটা সভায় এটা বলেছিলাম, এবং আমি একটা কোডও করেছিলাম যে আমাদের যিনি এখন জ্বালানি মন্ত্রী, তার আগের দিন ঘটনাচক্রে ওনার সাথে আমার ফোনে কথা হচ্ছিল। ওভারঅল জ্বালানি নিয়ে ওরা যেহেতু আলোচনা করছেন, আমাদের অনেক বিশেষজ্ঞ আছে, তার সাথে কিভাবে কথা বলতে পারেন। তখন উনি বলতে যেয়ে বললেন যে এই যে সংকটটা হচ্ছে, এটা তো হঠাৎ করে হলো, দেখি কতগুলো দ্রুততার সাথে সামলানো যায়। তা আমি তো পজিটিভ দেখছি। গতকাল ওনার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, উনিও দেখলাম মানে এইটা নিয়ে বলে যে আমি তো দুশ্চিন্তাগ্রস্ত, আর মানুষ এটা কি শুরু করছে। বাস্তবেতে আমরা কিন্তু ওই দিন এটা বলেছিলাম যে এই ধরনের সংকটের সময় আমাদের সবাইকে সহযোগিতার হাত বাড়ানো দেওয়া দরকার। আমরা হয়তো একটা জিনিস দেখতে পারি, সরকার কি ভূমিকা নিচ্ছে, বলতে আমি মনে করি ধরেন অফিস আদালত অমুক জায়গায়, তা আমরা তো সেই ক্ষেত্রে দেখছি তারা একটা ভূমিকা নিচ্ছে। এবং আজকে দেখলাম যে কালকে থেকে বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট বন্ধ করে দেওয়া। তা আমার মনে হয় যে আমাদের পাবলিক প্রথম দিন থেকে যে পরিমাণ আমরা হুমড়ি খেয়ে পড়েছি, সেই জায়গায় রেশনের যে কথাটা বলা হয়েছে ঠিকই আছে, তাতে আমার কোনো দ্বিমতের জায়গা নাই। বরঞ্চ এটা ভালো, বরঞ্চ আমরা এই জায়গায় আরেকটু যদি নজরদারি করা যায় সেটা দেখা দরকার, যাতে প্রয়োজনীয় জায়গাগুলো সংকটে না পড়ে। আমার একটা ব্যক্তিগত বুঝ বলতে পারি, হয়তো একেবারেই এটাকে প্রেডিকশন নাও মিলতে পারে, তারপরেও বলি আমার ধারণা যদি আমরা একটু সহনশীল হই, যদি এখন ঈদ যাত্রা একটা বড় সংকট আছে, ব্যাপক মানুষ যাবে, সেইটাকে নির্বিঘ্ন করতে গেলে সেই কাজটা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু বেশি শুরু হবে 15, 16, 17 থেকে। তা ওই জায়গাটাকে আমরা যদি একটু, আমি বলবো সবাই যদি সহনশীল হই, তাহলে আমার ধারণা এই সংকট হবে না, বিকল্প জায়গাগুলো থেকে কিন্তু পারবো। আর একটা খুব গভীরভাবে কোনোভাবেই কোথাও যাতে মজুদ না করতে পারে, কারণ আজকেই আমি দেখলাম নাটোরে কোনো একটা দেখছেন 10,000 লিটার, এটা কোনো কথা কখনো দেখছেন, এবং তার একটা নাকি রাজনৈতিক দলের পরিচয় আছে।
জি। এটা কোনো হইতে পারে? তো এই জায়গা হচ্ছে কঠোর সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ এর মধ্য দিয়ে কোনো সংকটে আমরা পড়ি, এটা আমরা মোটেই চাই না। জি, আবার আপনার কাছে আসবো। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এই যে সংকট, যেটা মূলত বিশ্ব সংকট, কিন্তু এর প্রভাবের বাইরে আমরাও না, কিন্তু যে জ্বালানি যে সংকট এবং পেট্রোল পাম্পগুলোর প্রতিবেদনটা আমরা গত 2-3 দিন ধরে করছি, কিন্তু রহিন হোসেন প্রিন্স বলছিলেন সামনে ঈদ যাত্রা একটি বড়, মানে যেহেতু ঈদের এই উৎসবে, ঈদ যাত্রাটি একটি বড় উৎসবের জায়গায়, সেই জায়গাটাই সরকারের সতর্ক থাকে, এবং এখন পর্যন্ত এই ক্ষেত্রে সরকারের যা যা পদক্ষেপ সঠিক পথে এগুচ্ছে কিনা সরকার? না, প্রথমে ঈদ যাত্রাটা যেহেতু প্রথম প্রশ্নটা করলো, ওটা আমি বলি যে ঈদ যাত্রা যেটা প্রিন্স ভাই বললো, একটা আবার ওখানে একটা সুবিধা আছে যে ঈদের এবার বন্ধটা বেশ লম্বা। তো যদি আমার ধারণা এই স্ট্র্যাটেজিটা করতে হবে যে ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হয়, তাহলে আপনি 7 দিনের একটা স্পেস পাবেন। ওই 7 দিনে আপনি যোগ করে দেখেন, যেটা বলা হচ্ছে যে 12 দিন, 15 দিন বা 18 দিনের মধ্যে জ্বালানি চলে আসবে, তাহলে সেটা কিন্তু সাবসিডাইজ হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের পেট্রোল এবং ডিজেলের যে অকটেন এবং পেট্রোলের যে ইস্যুটা, সেটা আমাদের এখন পর্যন্ত একটা নিশ্চিন্ত অবস্থা দেশে এগুলো উৎপাদিত এবং হয়। আমি মনে করি যে সরকার খুব দ্রুতই রিয়্যাক্ট করেছে। অথবা আরো যারা আমাদের এখানে একজন জানালে বিশেষজ্ঞ যোগ দিবেন, উনি হয়তো আরো ডিটেলস বলতে পারবেন। কিন্তু সরকারের দিক থেকে যদি দেখেন, যেমন একটা এক্সাম্পল সেট করে যে মিতব্যয়িতার অফিস আদালতে এসি কমানো থেকে, লাইট কমানো থেকে, সেটা মিতব্যয়িতার করেছে। এরপরে রেশনিং চালু করেছে। এরপরে আবার যে সিস্টেমটা হয়তো যেহেতু একটা নতুন জিনিস আমরা ফেস করছি, সেখানে কোনো ফ্লোস থাকতে পারে, বাট আপনি যদি দেখেন যে আমি মনে করি যে সরকার প্রোঅ্যাক্টিভলি এটা ডিল করার চেষ্টা করছে। সাথে সাথে আমরা যে মোস্টলি ইস্ট থেকে যে আমাদের ইম্পোর্ট, সেটার বাইরে গিয়ে ওয়েস্ট থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে। আর ওপেন মার্কেট থেকেও দেখেন যে ওপেন মার্কেট থেকে আমরা কেনার চেষ্টা করছি, অন্যান্য সোর্সগুলো থেকে কেনার চেষ্টা করছি। আমি স্যারের কথা বলছিলাম, স্যার চলে এসেছেন, যে আমরা কেনার চেষ্টা করছি। অর্থাৎ সরকারকে যদি পলিটিক্যালি আমি দেখি, তাহলে সরকারের সর্বোচ্চটা করার চেষ্টা করছে। সমস্যাটা যেটা হচ্ছে যে আপনার প্যানিক বাইং, যেটাকে আমরা বলছি যে আতঙ্কিত হয়ে কেনা, আবার আমাদের আচরণগত কিছু বিষয়, এবং যেটা একটু আগে আমরা বললাম যে কোনো জায়গায় বাজারের মধ্যে 10,000 লিটার তেল পাওয়া যাচ্ছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা প্যানিক বাইং না করি। করোনার সময় যেটা কি দেখলাম, আমরা এত অতিরিক্ত পণ্য কিনলাম, পরবর্তী যখন একটু লকডাউন রিল্যাক্স হওয়া শুরু করলো, অনেকের বাসায় কিন্তু চাল ডাল পচে গেছে। একই ঘটনা ঘটবে, যে ধরনের প্যানিক বাই না করা। আরেকটা জিনিস আমি অ্যাপ্রিসিয়েট করি সরকারের, যেহেতু অর্থনীতি, আমরা ইনফ্লেশন আজকেও দেখলাম যে 9 ক্রস করে গেল, এখন পর্যন্ত কিন্তু বাড়ানোর দিকে সরকার যায়নি, সো সাবসিডিটা কন্টিনিউ করছে। সো আমরা যদি মানুষের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করি, বা মোটামুটি ফার্স্ট স্টেপ অফ দি ক্রাইসিস, সেটা কিন্তু আমি পলিটিক্যালি দেখলে আমার মনে হয় সরকার সেটাকে ভালোভাবে রিয়্যাক্ট করেছে। আর একটা জিনিস আমি মনে করি যে মজুতদারির কথাটা যেটা বললো, আজকে থেকে পুলিশ কিছু কিছু পেট্রোল পাম্পে গেছে, অথবা শৃঙ্খলার প্রশ্নটা এখানে এসছে, কিন্তু আরও বেশি কঠোর হতে হবে। এবং কোনোভাবেই আমরা যারা শুনছে, আমাদেরকে দর্শকরা, তাদেরও অনুরোধ জানাবো, বা মালিকরা, এই ব্যবসার সঙ্গে যারা জড়িত, আমাদের একটা জাতীয় সচেতনতার প্রয়োজন হবে এই ক্রান্তিকালটা পার হওয়ার জন্য। আরেকটা এলিমেন্ট গুরুত্বপূর্ণ, হয়তো এখন পর্যন্ত সরকার চিন্তা করছে না, আমার মনে হয় সেটাও গুরুত্বপূর্ণ, যে আমরা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি 5ই আগস্টের পরে। সো আমরা আশা করব যে রাজনৈতিক, যে বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, তাদেরকে এই সংকটকালীন অবস্থায়, আমরা সারা বিশ্বেই দেখি এটা হয়ে থাকে, তাদেরকেও কিন্তু অনবোর্ড করার, এবং সরকার যে নতুন সংস্কৃতি চালু করার চেষ্টা করছে বিভিন্নভাবে, বিশেষত প্রধানমন্ত্রী, এটাও একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে যে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরকে নিয়ে বসা। হয়তো এদার স্যার বলতে পারবেন যে হয়তো বা ওখানেও প্রচেষ্টা চলছে, যারা এক্সপার্ট আছে, নট অনলি শুধুমাত্র জ্বালানি এক্সপার্ট, যারা ইন্টারন্যাশনাল মার্কেটে যারা করে, যারা জাহাজ শিল্পের সাথে জড়িত, সবাইকে নিয়ে আরো ধরনের অ্যাক্টিভিটি করা দরকার। তবে একটা জিনিস আমি বলবো যে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে, আর একটু ভিজিবিলিটিটা তৈরি হওয়া দরকার ছিল। যে গভর্নমেন্টের পিআর, মিডিয়াতে নিয়ে আসা, বা গভর্নমেন্টের যেসব মেকানিজম আছে, সেই জায়গাগুলোতে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিগুলো আসলে হবে কি, জনমনে একদিকে স্বস্তি দিবে, ফ্লসটাও আলোচনা হবে। তখন এই পলিটিক্যাল এনগেজমেন্টের কথা বললাম, এক্সপার্টদের এনগেজমেন্টের কথা বললাম, অন্যান্য ব্যবসায়ীদের এনগেজমেন্ট, এই জিনিসগুলো দিয়ে একটা আমরা ইউনিট হিসেবে দেখাতে পারি যে এরকম একটা ক্রান্তিকালে জাতীয়ভাবে আমরা একটা ইউনিট হিসেবে কাজ করছি। সেই মেসেজটা কিন্তু তখন ওই মজুতদারি বলেন, প্যানিক বাইং বলেন, বা সব স্টেক হোল্ডারকে আনলে সবার কাছে একটা স্বস্তি তৈরি করবে। আবার আপনার কাছে আসবো। স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। যে আলোচনাটা করছিলাম আমরা, যে মধ্যপ্রাচ্যের উত্তাপে আমাদের যে জ্বালানি সংকট, সেই সংকটের জায়গা থেকে আজকে জ্বালানি এবং বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী বলছেন যে আপাতত বিদ্যুতের যে জ্বালানি তেলের দাম বাড়ছে না, কিছু দাম বাড়ছে না, কিন্তু যে রেশনিংটা, যুদ্ধ যতদিন চলবে ততদিন, এই সিদ্ধান্তটাকে আপনি কীভাবে দেখেন? আবার এই কথাটা বলা হয় যে রেশনিং চালু করাতে কি মানুষের মাঝে কিছুটা মানে আতঙ্ক বলি, বা এই যে সার্বিক বলা হচ্ছিল আমাদের আচরণগত কিছু পরিবর্তনও দরকার, এই জায়গাটিতে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ।
প্রিন্স ভাইয়ের সাথে অনেক আগে এইসব টক শোতে দেখা হতো, আমি ভেবেছিলাম যে আর হয়তো আমার দেখা হবে না ওনার সাথে, কারণ থিংস উড ইমপ্রুভ, আর এমন একটা সিচুয়েশন আমরা পড়বো না যে আবার যারা টক শোর লোকদের সাথে দেখা হবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমরা পড়ছি বারবার এরকম সিচুয়েশনে রাইজ করছে। দেখেন আমাদের সংকটটা এই যে কিছুদিন আগের থেকে যেটা হলো, এই আমরা আওয়ামী লীগ এরার শেষের দিকে যেটা দুইটা সেক্টরে খুব বড় সমস্যা ছিল, একটা হলো ব্যাংকিং সেক্টর আর আরেকটা হচ্ছে এনার্জি সেক্টর। হ্যাঁ, তো ব্যাংকিং সেক্টরটা আমরা দেখেছি মোটামুটি একটা জায়গায় এনেছে, অনেকে হ্যাপি না উইথ দ্যাট, বাট তাও আমি মনে করে নিচ্ছি। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এনার্জি সেক্টরকে ধরলই না, ইটস কোয়াইট আনইউজুয়াল যে, এবং এই যে এরা চলে গেল, তারপরে যে এই মজুদগুলা এই যে এগুলো এই অবস্থায় যে আছে, মানে এই সলমুকলাই রেখে দিয়ে তার ওনারা চলে গেলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এবং একটা জিনিস হচ্ছে যে এই সরকারকে কোনোভাবেই আমরা ওইভাবে ব্লেম করতে পারি না, ওনারা জাস্ট কিছুদিন হচ্ছে এসেছেন 10 দিনে, কিন্তু আমরা 1 বছর পরে যদি এরকম একটা হয় তাহলে ধরতে পারবো। ওইটাই আমরা প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের দেশে, উই নেভার লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস। এই যে জিনিসগুলো হয়েছে ইউক্রেন রাশিয়া ওয়ারের পরে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল। হ্যাঁ, এবং তখন আমরা স্পষ্ট কয়েকটা কথা বলেছিলাম, সেটার কোনোটাই করা হয়নি, করা তো হয়ই নাই, বরঞ্চ মানে একটা কি বলে কোনো রকমে হেলাফেলা করে এটা চালানো। এই যে ক্রাইসিসটা হলো, এইটা যে এত বড় হতে পারে এই জিনিসটা কাউর ইয়েতে ছিল না, বিপিসির কাউর হিসাবের মধ্যে নাই। কারণ আমরা সবসময় মনে করি এই দেখেন এই যে এই প্রবলেমটা কেটে যাবে, তো সব কেটে যাবে না, এখন আমরা যদি মনে করি এইভাবেই আমরা চলবো। হ্যাঁ, আজকে আমি আসার সময় এখন আপনি বিশ্বাস করবেন না, আমি কিন্তু ঢাকা শহরে এইরকম কখনো এর আগে এরকম লাইন দেখি নাই। হ্যাঁ, উনি যেটা বললেন প্যানিক বাইং হয়তো কিছু হয়েছে, কিন্তু এখন কি অসুবিধা, যা হওয়ার তো হয়ে গেছে। প্যানিক বাইতে বলেছিল যে একদিনে 2 দিনের গেছে, ঠিক আছে, 2, 2, 4 হিসাবে তো there should be no problem এখন। হ্যাঁ, তার মানে সমস্যা আছে, তো এই সমস্যাটা আছে, এটা কত বড় সেটা কিন্তু আমরা কেউ ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি না, কারণ সরকারও ওইভাবে তথ্য আমাদেরকে দিতেও পারছে না। কিন্তু প্রথম দিকে আমাদের যে তথ্য দিয়েছিল তাতে আমরা বুঝেছিলাম যে এরকম একটা সংকটে আমরা যাচ্ছি। এই সংকটটা কতটা দীর্ঘায়িত হতে পারে বা কতটা দেখেন, আজকে একটা খুব খারাপ খবর আমি দেখে আসলাম নিউজে। হ্যাঁ, সেই নিউজটা হচ্ছে প্রথম সপ্তাহ হয়ে গেল, এবং এটা যে দ্বিতীয় সপ্তাহে যাবে সেটা কিন্তু ট্রাম্প অ্যান্ড ইসরায়েল ভাবেনি, যে তারা ভেবেছে ইসরায়েলকে আমরা ইরানকে আমরা কাবু করে ফেলবো। আজকে তারা করেছে কি, ইরানের অয়েল ডিপোতে ইভেন সিএনএনও আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, এটা তার মানে আপনি বুঝতেই পারছেন যে এটা কিভাবে বিস্তৃত হচ্ছে এবং প্রলম্বিত হবে অনেক এই সংকট, মানে অ্যাটলিস্ট সেকেন্ড উইকে তো গেলই। হ্যাঁ, এখন ট্রাম্প ভাবছে যে 4 উইকের মধ্যে আমি এটা কন্ট্রোল করে ফেলবো। এখন কন্ট্রোল যদি না করতে পারে, 4 উইক ইজ এ ভেরি লং টাইম এইসবের জন্য। হ্যাঁ, কারণ আপনি দেখেছেন তো প্রাইস অলরেডি বেড়ে গেছে। হ্যাঁ, আমরা তো এই ক্রাইসিস এগুলো সবসময় আলটিমেটলি ওই প্রাইসেই দাঁড়ায়। হ্যাঁ, কারণ আপনি জানেন যে আমরা এইবার যে 2টা কার্গো অর্ডার দিলাম এলএনজি, হ্যাঁ অলমোস্ট দ্বিগুণ দামে, এবং আমরা তো জানি এর আগে হয়েছিল যে আমরা যদিও ক্রাইসিসের জন্য আমরা করেছি $20 উপরে গেলে আমরা কখনোই কিনি না, আমরা বন্ধ করে দিতে হবে, কারণ আপনি তো অ্যাকচুয়ালি ইউ ক্যানট অ্যাফোর্ড, ইটস সো এক্সপেন্সিভ। তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে, এটাকে একটা লার্নিং এক্সপিরিয়েন্স হিসেবে, কমপ্লিটলি লার্নিং এক্সপিরিয়েন্স, এবং আমরা যদি এই একই জিনিস 1 বছরের মাথায় যদি পাই, তাহলে আমরা অবশ্যই সরকারকে বলবো আমরা এত কিছু বলেছি, এত কিছু ডিসকাস করেছি, আপনি কিছু করেন নাই। আমরা একটা 100% আমদানি নির্ভর দেশ। এই লার্নিং এক্সপেরিয়েন্সের জায়গাটুকু নিয়ে এরপরে একটু আবার আপনার কাছে বিস্তারিত শুনবো। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আমরা নির্বাচনের পরে ফলাফল, বিএনপির বিশাল বিজয়, তারপরে সবসময় আলোচনা করতাম বিএনপির সামনে কি চ্যালেঞ্জ, কিন্তু একেবারে দায়িত্ব নেওয়ার পরপরই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো বিএনপি। কিভাবে বিএনপি ভাবছে এই চ্যালেঞ্জ উত্তরণের পথটা? জি, আপনাকে ধন্যবাদ। সহযোগী বিচক্ষণ আলোচকবৃন্দর শুভেচ্ছা, আর যারা দেখছেন আমাদের অনুষ্ঠান তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যে চ্যালেঞ্জের কথাটা বললেন না, তেলের চ্যালেঞ্জ হবে, এটা আমার মনে হয় ওইভাবে আমরা ভাবি না। যুদ্ধের মানে ওই সময় যুদ্ধটা ছিল না।
আগের যে ঘটনাগুলো ছিল যে চ্যানেলে ওগুলো ছিল, এবং আমরা সার্বিক অর্থনীতির চ্যালেঞ্জের কথা মুখ্য বলতাম। ছিল আইন বড়- শৃঙ্খলার বড় বিষয়টা ছিল। হ্যাঁ। তো এখন এই যে উনি জ্বালানি বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ, এবং এখানে দুইজনই অত্যন্ত চমৎকারভাবে যে আলোচনাটা করেছে, সেটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে, আমি কোথায় দেখেছিলাম সরকার একেবারে গভীরের কথা যদি নাও জানি, সরকার একটা স্পষ্ট করে বলেছিলেন যে মজুদ আছে এত দ্রুত এইরকম যে বিশৃঙ্খলা মতো একটা আছে না, মানে প্রতিদিনের যে নিউজ আমরা পত্রিকা বিভিন্ন জায়গায় দেখছি, মোটরসাইকেল গাড়ির রেশনিং যে কথাগুলো আসছে, তো এটা তো সপ্তাহ খালি পেরিয়েছে। আমি বলে যে 3 মাসের কথা বলা হয়েছে, মানে আমাদের আছে, তারপরে আমরা পরিস্থিতি মোকাবেলা করতে যাব। তো এখন দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই তার যে তাপ সেটা আমরা অনুভব করছি। সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা এরকম একটি জাতি, খুব বিচক্ষণ জাতি, খুব মেধাবী জাতি, লড়াকু জাতি, যুদ্ধ করা জাতি, কিন্তু গুজব ছড়ানোর, মহল বিশেষের মানে ফয়দা লোটার জন্যে, যেমন দেখেন না এই যে যখন বিশ্বের সব মুসলিম দেশে রমজান রোজার আসে, মধ্যে দাম শুধু কমে, ছাড় আর ছাড়, আর আমাদের শুধু আর আমাদের এখানে এই রমজানের কাছাকাছি হওয়ার মুহূর্ত থেকে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। মার্কেটে জিনিস নাই আছে, কিন্তু তারপরও একটা মহল এখান থেকে ফয়দা লুটার যে মানসিকতা, তাদের কাছে ইসলাম নাই, তাদের কাছে ধর্ম নাই, তাদের কাছে রোজা ও অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। তারা কি করে টাকাটা কামাবে, মানুষকে বিপদের মধ্যে ফেলে, সেটা। হ্যাঁ, আমি অস্বীকার করছি না যে এই যে যুদ্ধটা বাঁধছে, এর তাপ আমাদের গায়ে লাগবে না, কিন্তু গুড ম্যানেজমেন্ট, অর্থাৎ দক্ষতার সঙ্গে নেতৃত্বের প্রজ্ঞা, যারা 20 মাইল দূরের জিনিস দেখতে পারে, 20 বছরের পরের জিনিস দেখতে পারে, এটা তো নেতৃত্বের গুণাবলী। তো পিছনের দিকটা আমরা দেখবো না যে এটাই যে প্রথম যুদ্ধ, এমন না তো। যুদ্ধের আভাস থাকলে তো একটা জরুরি মুহূর্তে আমাদের সিদ্ধান্তগুলো থাকতে হবে। সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে, আমি বলবো এখনো পর্যন্ত সমালোচনা, উনি নিজে এজাজ সাহেব যেটা বললেন 1 বছর পরে প্রিন্স, না না, মানে ওইটা অবস্থা না, মানে আছে না সরকার সমালোচনা 10 দিন 15 দিনে মাথায় একটা সরকারকে, যে সরকারই হোক, সে জাস্ট বসছে, চেয়ারটাও মানে ঠিক আছে কিনা এখনো সে জানে না, যে ওই চেয়ারে বসে সে মানে অফিস করতে পারবে না, হয়তো মানে চেয়ারটা চেঞ্জ করা লাগতে পারে। সেই সময় এরকম একটা বড় দাগের একটা ঘটনা এসে গেছে। দেখেন আজকে আমি পত্রিকা, আমি জানি না আমার প্রিয় মানুষগুলোর এর নজর আসছে কিনা, যে এর প্রেক্ষিতে খাদ্যের উপরও চাপ আসতে পারে। মানে এটা আমরা তো বিভিন্নভাবে আসছে, কথাটা যেভাবে আসা উচিত, আমি বলছি না যে আসা দরকার নাই, প্রস্তুতি নেওয়ার, কিন্তু ওই যে কি বলে রেশনিং এর শব্দটার সঙ্গে আমার মনে হয় যে আমার গাড়িতে তেল আছে, মোটরসাইকেলে তেল আছে, তারপরেও একটু ফাঁক থাকলে আমি দৌড়াচ্ছি, মানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, যে কারণে কিন্তু বাড়তি চাপটা। হ্যাঁ, মানে এটা আবার কিছু মানুষ আছে ওই রাস্তায় গিয়ে মোটরসাইকেল অবস্থা, তার কোনো 3 দিনের ভিতরে তেলের দরকার নেই, তারপরে সে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের যেটা হচ্ছে ওই যে এখানে আলোচনা হলো না যে আমাদের সেই ইয়ের সময়, কোভিডের সময় আমরা এমন জিনিসপত্র কিনলাম, পরে তো ওগুলো খেতে বললাম নষ্ট হয়ে গেছে, ওইটাই বললাম, নষ্ট হলো, আছে না। তো এখন আসলে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। উদ্বিগ্ন হওয়ার প্রশ্নটা আমরা বাস্তবোচিত করব কিনা, অর্থাৎ মানে ওই যে কি বলে না, চিলে কান নিয়েছে, এই অবস্থা করা যাবে না। 2 আছে বিকল্প, যেটা প্রিন্স উল্লেখ করছেন, এই জায়গাগুলো আমাদের নজর দিতে হবে। শত্রু রাষ্ট্রের সঙ্গেও আমি একেবারে পরিষ্কার আলোচনা হচ্ছে অলরেডি, যদি মনে করি যে সেই জায়গা থেকেও আমার প্রয়োজনীয়তা আছে সম্পর্ক। এই যেমন আজকে আমি বলি, ভারতের সঙ্গে আমাদের গত সরকারে বা মানে প্রতি সরকারের সময় যে সম্পর্কগুলো ছিল, আজকে চমৎকার একটা নিউজ আমার বোধহয় সবাই নজর আসছে, যে হাদি হত্যা। এই বিষয়টা আমরা পরে একটু বিস্তারিত। না না, আমি কেন এটা আমি জাস্ট উল্লেখ করতে হচ্ছে যে পাশে রাশিয়া আছে, সেখান থেকে ভারত তেল কিনছে আমেরিকার অনুমতি সাপেক্ষে, সেই জন্য আমি বিকল্পগুলো দেখবো না কেন।
এই জিনিসগুলো একটু ভাবতে হবে। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলছিলেন যে লার্নিং এক্সপিরিয়েন্স এবং আমাদের এই যে ব্যাংকিং খাতটা কিছুটা হলো জার্নি খাতে যে গত অন্তর্বর্তী সরকারের যেটা বিশাল অনেক জায়গায় কাজ করার সুযোগ ছিল কিন্তু একেবারে আনটাচ থেকে গেল, এবং এই জায়গায় এখন আমরা সংকটের কথা বলছি, সামনে গরম আসছে, সেখানে আরও বিদ্যুৎ চাহিদা বাড়বে, সংকট এবং প্রথমেই একেবারে এই মানে এটি নির্বাচিত সরকার প্রথমে একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়লো কিনা? না, তা তো পড়লই, এই তো আর মানে বলার অপেক্ষা রাখে না। বললাম তো বলার অপেক্ষা রাখে না, যে পড়লো তো বটেই। এবং একটু খেয়াল করবেন কিছুদিন আগে মানে একেবারে শুরুতেই তারাও কিন্তু একটা বিকল্প কি এটা আলোচনা শুরু হচ্ছিল পত্রিকার উদ্যোগে আমাদের সাথে। এমনকি আমার এখানে ওপেন বলতে আপত্তি নাই যে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনার সাথে গত সপ্তাহে একটু কথা হলো যে দু একজন জ্বালানি বিশেষজ্ঞ, যেহেতু ওই যে স্যার বললেন যে আমরা তো অনেক দিন ধরে এই কাজ করার চেষ্টা করেছি, যাচ্ছে একসাথে একটু বসতে পারি কিনা। এটা আমি জাস্ট আজকে জনগণের সঙ্গে আমি ওনার আন্তরিকতা নিয়ে কোনো কোশ্চেন করছি না, কিন্তু এখন উনি তো বুঝে নেওয়ার সময়ও নাই, পারবেনও না, মানে সেই রকম একটা জায়গায় যেতে চেয়েছিল। এখন আমি দুই তিনটা অন্য কথা বলি এখানে। এজাজ স্যার তিনি তো বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ এবং এখন না বহুদিন ধরে কিন্তু এই কথাগুলো বলছেন, এবং উনি আমাদের বিবেচনায় খুবই যথার্থ বলেছেন যে বিগত সরকার, মানে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, কারণ এর আগে তো আমাদেরকে একটা দেনার মধ্যে ফেলানো হয়েছে, যা প্রয়োজন না বিদ্যুতে সেটা করে অনেক কিছু করা হয়নি। এমনকি আমাদের নিজস্ব যে জায়গাগুলো সেই জায়গাটা যথাযথ না করে এটা কিন্তু আমাদের এলএনজি নির্ভরতা করা হয়ে গেছে। মানে এই ধরনের সংকট তো আছে, আবার আমার বাস্তবতা নেই দেশে অ্যাফোর্ড করার মতো। তা সেই জায়গা থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমরা অনেকে প্রত্যাশা করেছিলাম যে তারা অন্তর্পক্ষে হাতটা দেবে, শুরু করার কাজটা যদি করে যেত, তারা কিন্তু সেটা করে নাই। তো এখন আমার বিবেচনায় যে এই সংকট তো আমাদেরকে উত্তরণ ঘটাইতে হবে, এবং এখন সমস্যাটা হয়ে গেল একটা গরমের সময়, সেটা একটা ফ্যাক্টর। যাত্রাটাও যতই বলি না কেন যে টাইম আছে আমরা হয়তো মিলাইতে পারবো, কিন্তু একটা জাঙ্ক তো যায়, বিশাল তেলের খরচ, যানবাহনের খরচ, ফিরে আসার সময় এই চ্যালেঞ্জ তো একটা বড় চ্যালেঞ্জ থাকবে। এখন আমার তো কামনা করা ছাড়া তো পথ নাই যে যতটুকু পারি, এবং সরকারও দেখেন এটা একটা দলীয় সরকারের জন্য এটা বাস্তবতা যে গতকাল ওনাদের সাথে দেখা হলো, নিজেরাও বললেন, আজকেও পত্রিকায় বলছেন যে ঈদের আগে অন্ততপক্ষে দাম বাড়ানোর চিন্তা করছেন না, যথাযথ বলছেন। কারণ আমরা তো একটা কিছু হলে তো হইচইয়ের জায়গায় যাবই, বা মানুষের যে অবস্থা তা সেইটুক করবে। কিন্তু একটা কথা শুধু এই আলোচনা করি, বিশেষ করে যে স্যার আছেন আজকে এইখানে, ওনার কাছ থেকেও কিছু আমরা শুনতে পারি। অনেক সময় একটা সংকট, এই সংকট কিন্তু, বা যদি বলেন যে একটা অভিশাপ নিয়ে আসছে, তা আপনি একটু উল্টাও বলতে পারেন, আশীর্বাদের কাজও করতে পারি। অতীতে যেটা হয় নাই, যেমন ধরুন আমাদের অভ্যন্তরীণ জায়গা থেকে আমাদের কেন সবটার উপরে এত নির্ভর থাকবো, কেন আমার দেশীয় যে গ্যাস বলেন, অন্য জায়গাগুলো বলেন, আমার জ্বালানির অন্য অন্য জায়গা, মানে আমি তাহলে বিদ্যুতের জায়গা তো সাশ্রয়ের জায়গা অনেক কিছু করতে পারতাম। এই ধরনের বিকল্প পথের অনুসন্ধানটা করা দরকার বলে একটা আমার কাছে মনে হয়। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের টাকা পয়সা, তাতে আবার অনেক সময় বলা হয় রিজার্ভ রাখা টাকার যে বিষয়গুলো আছে, তো এই অভিজ্ঞতা তো আমাদের হচ্ছে যে পৃথিবীতে এই ধরনের সংকট যে কোনো সময় ঘটতে পারে। তা আমাদের যারা বিদেশে অবস্থানরত থাকে, আমি কিন্তু এই সরকারের কথা বলছি না, কারণ ওটা দুদুভাই খুবই কারেক্টলি বলছে যে একজন বসার পরে তিনি নিজের চেয়ারটাই তো ঠিক করতে পারেননি, হাতা ঠিক আছে কিনা, অমুক আছে কিনা, তাকে তো এরকম একটা জায়গায় পড়তে হয়েছে, তো ফাইল দেখতে দেখতে অত সময় লাগতো। আর তার আগে তো সবাই তো মুভমেন্টের মধ্যে ছিল, নর্মাল পিরিয়ডটা তো না যে হিসাব করেই ক্ষমতায় আসছে নির্বাচনের মধ্যে, তার আগে আন্দোলন কোথায় কি হচ্ছে না হচ্ছে। সুতরাং এই সংকট উত্তরণে কিন্তু আরেকটা দৃশ্যমান পদক্ষেপ নিক, সেটা আমি এই যে অধ্যাপক সাহেব, মামুন সাহেবের কথা দিয়ে, মানে ওনার কথাকে আমি সাপোর্ট করেই বলছি। কারণ আমাদের মানুষকে তো আশ্বস্ত করা ছাড়া তো পথ নেই। আশ্বস্ত আমি এই অর্থে বলছি যে যা বাস্তবতা তুলে ধরে, যে কিছু সংকট হলে আমি আজ এ মিনিস্টার, আমি আমার গাড়িও যদি বন্ধ করি তোমাকেও বন্ধ করতে হবে, মানে আমি প্রতীকী বলছি। এইরকম একটা জায়গায় করতে গেলে তারা এটা ভূমিকা নিক, এবং বিশেষ করে আমি এই জায়গায় বলবো, আমি আজকেও দেখলাম যে তারা ওই যে যারা ব্যবসায়ী তাদেরকে আশ্বস্ত করতেছে কিভাবে আনবে, ওইটা করুক, কিন্তু এই সুযোগে মনে রাখা দরকার মুনাফালোভী, লুটপাটকারী, তাদের একটা ব্যাপার আছে, এইখানে বিশেষজ্ঞদের উপর একটা জোর দেওয়ার ব্যাপার আছে। রাজনৈতিক দলগুলো প্রয়োজনে করতে পারে, কিন্তু আমার ধারণা যে এখনো রাজনৈতিক দলগুলো এরকম নেগেটিভ আচরণ আমার চোখে পড়েনি। সুতরাং আমি মনে করি যে বিশেষজ্ঞ পর্যায়ের কথাবার্তা বলে তারা মানুষকে এইটা কাজটাই করা উচিত, সেটাই ন্যায্য হবে যে তারা এই সংকটে সবাই মিলে একটা উত্তরণের পর্বের মধ্যে যাচ্ছি আমরা। সেই জায়গাটা দেখালে আমার কিন্তু এখন একটা, আমি বিশ্বাস থেকে বলছি, আমি যুক্তি দিতে পারবো না, স্যার হয়তো অনেক যুক্তি দিতে পারবেন, যে খুব একটা সংকটে পড়বো আমার কাছে কিন্তু মনে হচ্ছে না এটা কাটায় যেতে পারবো বলে আমি ধারণা করি। আমরাও সেই প্রত্যাশা রাখি। অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, একটু জ্বালানি সংকট তো বলছে, কিন্তু এই যে ইরান যে যুদ্ধ, আমরা যদি এভাবে বলি, এই সংকটটা
আন্তর্জাতিক এই যে এই সংকটে এবং আরও তো মধ্যপ্রাচ্যে দিন দিন শুধু উত্তাপ ছড়াচ্ছে, কতটা প্রলম্বিত হতে পারে বা মানে আপনার হিসেব নিকেশ কি বলে? না, একটা তো ছিল যে হাইপোথেসিস 1 তো ফেল করেছে আমেরিকার, আসলে যে একটা আক্রমণ করবে টপ যারা লিডারশিপ, ইরানের সরকার বদল ইরানের হয়ে সরকার হয়ে যাবে। তারপরে মানুষ রিভল্ট করবে, তারপরে সরকার পতন হয়ে যাবে। তারপরে দ্বিতীয় স্টেজ ছিল যে কুর্দিদের যদি ইনভাইট করা যায় বা গোয়েন্দা তৎপরতা fail বাড়িয়ে, করছে। তো দুটো হাইপোথেসিস আসলে ফেল করেছে এবং একটা অ্যান্টিথিসিসের মতো হয়ে গেছে এখন ইয়ার জন্য। অবস্থা দৃষ্টি যেটা মনে হয় যে আমি জাস্ট আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আমি নিশ্চয়ই আমরা সবাই ফলো করছি, যে আরও 2 থেকে 3 সপ্তাহ বা এরকম কোনো সময়ের আগে যদি একটা ক্লেম করতে চায় ইউএসএ যে আমরা একটা ভিক্টরি ক্লেম করছি, যে আমরা যে ইরানের যে মজুদ ব্যালিস্টিক মিসাইল সহ অন্যান্য সমরাস্ত্র বা তাদের এবিলিটিকে পুরোপুরি গুড়িয়ে দিয়েছি, হয়তো একটা ভিক্টরি ক্লেম করতে পারে। আর ইরানের যে স্ট্র্যাটেজিটা প্রথম থেকে ছিল যে আমার ঘরে আগুন লেগেছে, অন্য ঘরেও আমি আগুন, অর্থাৎ যুদ্ধটাকে ছড়িয়ে দিয়ে 3টে জায়গায় প্রেশার তৈরি করা। একটা হচ্ছে ইন্টারনালি আমেরিকার উপর প্রেশার তৈরি করা, 2 হচ্ছে যে আন্তর্জাতিক যে অর্থনীতি পার্টিকুলারলি অয়েল সেটার মাধ্যমে একটা প্রেশার তৈরি করা, আর হচ্ছে এই যে তাদের যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ থেকে বাঁচার জন্য হয়তো তখন ইউএসএর উপর প্রেশার তৈরি করতে হবে, কারণ এই অন্যায় যুদ্ধটা তো চাপিয়েছে ইসরায়েল এবং ইউএসএ, সো তাদের উপরে এইটা চাপিয়ে দাও। তো এটার যে কোনো একটা পক্ষ যদি এমন একটা সিচুয়েশনে এখন পর্যন্ত না যায় এবং যদি বিদ্রোহ ইন্টারনালি না হয়, তাহলে কিন্তু আরো প্রলং করবে, এবং সেটা যদি করে তাহলে একটা 2টা পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন আসতে হবে। যেমন যদি এরকম হয় যে ট্রাম্প যদি ক্লেম করে যে আমরা 4 সপ্তাহ পরে যে আমরা সব ধ্বংস করে দিয়েছি, কোনো পারমাণবিক ঝুঁকি নেই, ব্যালিস্টিক মিসাইলের ঝুঁকি নেই, আমরা ক্লেম করলাম, প্রবলেমটা তো ইসরায়েলের। তখন হয়তো বা ইরানও মনে করবে যে না, তাদের সেকেন্ড লিডারশিপ ডেভেলপ করেছে, ইন্টারনালি কোনো বিদ্রোহ নেই, তারাও বলবে যে আমরা ইউএসএ আসলে আমাদের ক্ষতি করতে পারিনি। কিন্তু ইরান হয়তো ডেফিনেটলি সামরিক শক্তিতে পিছিয়ে ইরান, কিন্তু সেটা কমলেও তারা এটাকে মেনে নেবে এক ধরনের ভিক্টরি, এটা একটা পসিবিলিটি। সমস্যাটা হচ্ছে যে ইসরায়েল যে তারা এটাকে একটা দেখতে চায় তাদের মতো করে এই ভিক্টরিটাকে, এবং এখানে ইসরায়েল টেনে এনেছে ইয়াতে। আর একটা থার্ড জিনিসটা হচ্ছে যে রিজিওনাল যে এক ধরনের অ্যাবসোলিউট কন্ট্রোল ডেভেলপ মেকানিজম, অথবা সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে যে জোট দীর্ঘদিন থেকে ইরানের বিপক্ষে ছিল, যে তারা এটাকে কীভাবে দেখছে, এইটাও কিন্তু আবার এই উইথড্রয়াল সিমটমে তারাও একটা ইনফ্লুয়েন্স করবে। সব কিছু মিলে আমি ঠিক 4 সপ্তাহ বা এর আগে এটার কোনো সমাধান দেখছি না। ভালো দিকে যেটা হচ্ছে যে আপনি চীন এখানে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের এখানে যে হরমুজ পণ্যের কারণে 20% জ্বালানি ইফেক্ট হচ্ছে, কিন্তু তাদের একটা বড় জ্বালানি প্রায় অর্ধেক ইম্প্যাক্ট করছে তাদের ইকোনমিতে। স্যার যেটা বললেন যে মজুদ বা স্ট্র্যাটেজিক এইসব দেশের মজুদ অনেক বেশি এবং তারা আসলে মজুদ করার ক্যাপাসিটিও আছে, বা ডে টু ডে প্রোডাকশন যখন কমতে থাকে সবার জন্য একটা চিন্তার রেখা থাকে। সো সেখানে একটা অ্যাক্ট করার সুযোগ আছে। চীন কীভাবে এটাকে দেখছে, রাশিয়া কীভাবে পেছন থেকে কাজ করছে, এবং এটা ভাবার কোনো কারণ নাই যে আন্তর্জাতিক শক্তিগুলো এটা থেকে যে বেরোতে চাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যেটা বললাম প্রথমে আমি যে প্রথম ধাক্কাটা আসলে ফেল করেছে, এটা যতভাবেই আপনি দেখেন, আন্তর্জাতিক গণমাধ্যম দেখেন, ইউএসএর ইন্টারনাল রিপোর্ট দেখেন, কোনোভাবেই এটা আর বলা যাবে না যে ইউএসএ ফার্স্ট এটাকে উইন করেছে। হয়তোবা অবশ্যই খুব দুঃখজনকভাবে ইরানের নেতৃত্বের একটা বড় অংশকে হারিয়েছে। আর ফিফথ হচ্ছে যে ইরান এটাকে কীভাবে টিকিয়ে রাখতে পারে। একটা হতে পারে যে যদি গ্রাউন্ড সোলজার আসে, সেটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সেটা খুব কঠিন। যদি অতটুক পর্যন্ত না আসে তাহলে কিন্তু আর এই যুদ্ধ বেশি প্রলং করবে না। তার মানে ফিফথ পার্সপেক্টিভ ইজ অলসো ইম্পর্টেন্ট, যে যদি সোলজার নামানো শুরু হয় বা কোনো হবে যেটা ডিফিকাল্ট, তখন কিন্তু এটা আরো প্রলং করে। সেটা না হয় যদি এয়ার ফাইটিং যদি থাকে, তাহলে আমার ধারণা 2 to 3 উইকস একটা রেজাল্ট আমরা হয়তো পাবো, বা ইভেন নেক্সট উইকেও কোনো ধরনের পরিবর্তন হতে পারে। জি, অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, আপনি নিজেও বলছিলেন এবং এই কথাটা রুহিন হোসেন প্রিন্সও বলছেন যে একটা সংকট অনেক সময় অনেকটা শেখার একটা জায়গা এবং সামনের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স করারও সুযোগ তৈরি করে। সেই জায়গায় এই যে এই জায়গা থেকে সরকারকে শেখা, এবং আমি বলছিলাম যে সামনে গরম আছে, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। এই জায়গায় আসলে আপনার আসলে সরকারের কাছে কি পরামর্শ, কোন দিকে যাওয়া উচিত? হ্যাঁ, এটা জরুরি একটা কথা। কিন্তু দেখেন, মানে অলরেডি কিন্তু কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে করে এই তেল পরিবহনের ক্রাইসিসটা যেন না থাকে। ফর এক্সাম্পল, ওই হরমুজ প্রণালীতে আমেরিকা বলেছে যে আমরা এসকর্ট দিব, হ্যাঁ আমরা এসকর্ট দিব, এবং অন্যান্য অনেক রকম সিকিউরিটি দিয়ে। আজকাল তো প্রবলেম আছে, একটা ছোট ড্রোন ছেড়ে দিলে একটা হয়ে যায়। হ্যাঁ, তো ড্রোনে সব ডিস্ট্রাকশন হয় না, ওই একটা কোনায় একটা ক্ষতি হয় আর কি, বাট হয়।
বাট ইট ইজ এনাফ টু কিল পিপল টু মেক সাম And ড্যামেজ। foil tanker-এর fuel আমার tanker কথা তো আরো হচ্ছে যে risky। আপনি দেখেন ইউক্রেন রাশিয়া ওয়ার যখন আরম্ভ হলো তখন তো একটা বিশাল একটা এফেক্ট হলো না, কিন্তু এখন তো চলছে ওইটা, সেই। কিন্তু আমরা তো তখন অ্যাডজাস্ট করে ফেলেছি। সো এই ওয়ারও যদি দীর্ঘায়িত হয় অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করবো, কিন্তু কথা ওই অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডে দেশের কতখানি ক্ষতি হবে। আমাদের মতো দেশে সাংঘাতিক ক্ষতি হয়েছে ইউক্রেন রাশিয়া ওয়ারে, এটা অকল্পনীয়। কারণ আমাদেরকে যতদিন এই হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে, ডিজেল কিনতে হয়েছে, ওইটার মানে ওইসব ডিপার্টমেন্টে যারা আছে তারা এখনো ওইটা মনে আছে। এবং আমরা জানি তো আমাদের ডিজেলের দাম 130 টাকা করে দেওয়া হলো না, তারপরে ফর্মুলা আমরা চিল্লাচিল্লি করলাম, দেখে একটা ফর্মুলা করা হলো, ফর্মুলা অনুযায়ী একটা প্রাইস আছে। হ্যাঁ, এখন সামনে কি হবে? অবশ্যই আমাদের মন্ত্রী হয়তো বাড়াবার চিন্তা করেছিল, আমরা শুনেছি টপ লেভেল থেকে। গতকালকের মিটিংয়ে এটা ভালো যে ঈদের আগে এটা বাড়ানো ঠিক না। দেখেন এর মধ্যে অনেক মিসিং জিনিসপত্র আছে যেটা আমাদের কাছে একটু ক্লিয়ার হচ্ছে না। এই যে গোলমালটা হচ্ছে, এই তেল নিতে যখন আসে একটা পেট্রোল পাম্পে, ওখানে 2 রকম জিনিস বিক্রি হয়, রাইট? একটা হলো ডিজেল আর একটা হচ্ছে পেট্রোল অকটেন গ্যাসোলিন। ওকে, সময় আওয়ামী লীগের সময় শেখ হাসিনা একটা খুব জরুরি কথা বলেছিল, খুব ভ্যালুয়েবল একটা কথা বলেছিল ওইটার তো সমস্যা নাই আমাদের, ওটা তো আমাদের দেশেই। এবং আজকেই কিন্তু মন্ত্রী আবার বলেছে গ্যাসোলিনের কোনো শর্টেজ আমাদের নাই। যদি তাই হয় তাহলে এই যে এখন এই যে দেখতে পাচ্ছি আমরা এই লাইনগুলো কিসে, এগুলো কি সব ডিজেলের গাড়ি? নো। তাহলে কেন? কিছু একটা আছে, সামথিং ইজ মিসিং। এইখানে আমি বিপিসিকে দোষ দিব। বিপিসি এইসব ব্যাপারে আমাদের মন্ত্রীর একটা হবে, ফার্স্ট কাজ হবে বিপিসিকে ঠিক করা। হ্যাঁ, বিপিসি একেবারে ইররেসপন্সিবল একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করে এই যে এইসব ব্যাপারে। হ্যাঁ, আপনি স্ট্র্যাটেজিক রিজার্ভকে 0 রাখতে পারেন না ফর এ কান্ট্রি যেটা 100% আমাদের কিন্তু 0। আমি বললাম তো, আপনি আমার কাছ থেকে নিয়ে নেন, আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ ইজ 0। আমাদের রিজার্ভটা হচ্ছে শুধু অপারেশন রিজার্ভ। এবং দেখেন কথা উঠেছে যে 45 দিনের আমাদের আছে, মজুদ তো নাই, 45 দিনের ট্যাঙ্ক আছে, বুঝছেন তো? 45 দিনের ট্যাঙ্ক আছে, ওর মধ্যে তো কিছু নাই। 45টা অনেক দিন। তা আমাদের এই হলো কেন? এই যে একটা আপনি দেখেন, আপনাদের চ্যানেলে, সব চ্যানেলে কিন্তু দেখেন কিছুদিন আগে একটা বার গেছিল, ওই বারে দেখেছিলেন কি ছিল লেখা ছিল? হ্যাঁ, ডিজেল 14 দিন এরকম করে লেখা ছিল। ওগুলো কি ফলস? ওগুলো তো বিপিসি থেকে এসছে। তাহলে যে বিপিসি কি ঠিক করছে না? হ্যাঁ, তো আমাদের এইগুলা করতে হবে, এই পুরাগুলোকে সমন্বয় করে যাতে, বাট আমাদেরকে সিকিউরিটির জন্য রিজার্ভ বাড়াতেই হবে, এর কোনো বিকল্প নাই। বিকজ এইটা তো মানে ওনারা যেইভাবে দিন আনি দিন খাবে চলছিল না ডিজেলে, এর থেকে অনেক অনেক কম ইয়েতেই কিন্তু আমাদের ধাক্কা লাগার কথা। বাট ওই যে একটা কথা, আরে 5 বছরে যদি একটা হয়, 7 দিন 10 দিন যদি আমাদের মতো গরিব দেশ আমরা এটাকে কষ্ট করে সহ্য করে নিই, এইটার উত্তর আমার কাছে নাই। না, এটা করতে পারবো না, এটা আমার কাছে না, এটার উত্তর আমি স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখবো না, এটা হয় না। কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখার ব্যাপারে কস্ট তো ইনভলভ আছে। ট্যাঙ্কগুলো বানানো কিছু না, ওটা বাংলাদেশে ট্যাঙ্ক বানানো যা ওরা পারবে এখানে, কিন্তু ওর মধ্যে তো ডিজেল ভরতে হবে। তো এখানে একটা ব্যাপার আছে যেটা আমি সবাইকে বলছি, জার্নালিস্টদেরকে, দেখেন এই স্ট্র্যাটেজিক রিজার্ভের অনেক লাভ আছে। লাভটা কি? আমি ট্যাঙ্কগুলো কখন ভরি? যখন সর্বনিম্ন ডিজেলের দাম $60 যখন আসবে তেলের দাম, তখন আমি আমার এগুলো ভরে ফেলবো, ঠিক আছে? তারপরে আমি যদি কোনো এরকম প্রবলেমও না হয়, যখন দামটা নর্মালি বেড়ে গেল, তখন আমি এই করব, ড্র ডাউন করবো, তাহলে আমার তো লাভ হয়ে গেল। সো এটাকে যদি আমি জাস্ট আমাদের ডলারের রিজার্ভ যেভাবে আছে, এটাকে আমরা লিকুইড গোল্ড বলে না, লিকুইড গোল্ড রিজার্ভে, ওখানে আমি মনে করি $1 বিলিয়ন তেল সারা দেশে আমরা রিজার্ভ করে রাখতে পারি, কারণ ওটা তো একটা ভ্যালুয়েবল জিনিস। হ্যাঁ, ওটা তো নাই পচে যাবে কিছু নাই। সো আমাদের অবশ্যই আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ বানাতে হবে, অ্যাটলিস্ট ফর ডিজেল। অন্য কিছু হোক আর না হোক, ডিজেলের জন্য, ডিজেল ইজ টু ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ। এখন 100% ইম্পোর্ট করে আনতে হয়। তো এইটা এবং আপনি বলছেন যে সামনে, আমি বললাম দেখেন আমাদের অনেক রকম সমস্যা। কিছুদিন আগে যে অরাজকতাটা হয়েছিল এলপিজি নিয়ে, হ্যাঁ, আমরা কি ভেবেছি? কখনো ভেবেছিলাম এরকম একটা সিচুয়েশন হবে? যে ওরা এটা মনিটর করে নাই কেউ। আমার গ্যাসের শর্টেজ হচ্ছে, শহরে রান্না করতে পারছে না, তাহলে আমি এলপিজি কিনতে যাব না? আমি এলপিজি কিনতে গিয়ে এলপিজি কিনতে পারছি না, এক এক সময় এক এক দাম। তারপরে হাজার হাজার ইলেকট্রিক চুলা বিক্রি হয়ে গেল এর মধ্যে। সো এগুলো তো অরাজকতা। সো আমার মনে হয় যে
আপনাদেরকে এরকম ধরনের এই যে শো, টক শো আরো অনেক করতে হবে। আমি গ্যারেন্টি দিলাম, অনেক এনার্জি ইজ নট গোয়িং টু বি ইজি। এর মধ্যে আরো আমার তো সময় নেই আজকে করতে পারবে না, অনেক কিছু ডিসকাশন করা আছে। হ্যাঁ, যে এইটা এই যে 1 বছরের মধ্যে অনেকবার এই আপ অ্যান্ড ডাউন হবে আমাদের এনার্জিগুলো নিয়ে। এইটা একটা নতুন জিনিস, এটা তো একটা মানে আমি যেটা বলি একটা দুর্ঘটনার মতো, ঠিক না? বাট আমাদের যে নর্মাল ঘটনার মধ্যেই আপনি দেখবেন অনেক কিছু এসে যাবে। হ্যাঁ, বাট আমি আরেকটা বলি যে এলপিজি হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট ফিউল ফর বাংলাদেশ, এবং আমরাকে ওই গুরুত্ব দিয়ে এই প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দিয়ে আমাদের 100% ওদের হাতে, আমাদের কোনো কন্ট্রোল নাই, এটা রাখা যাবে না। আর বার্ক কি করছে? বার্ককে তো বলবে, বার্ক ওদের প্রাইস ফিক্স করে, যে প্রাইস ফিক্স করে তার তো ওই দায়িত্বটাও আছে যে এটার পুরোটা ঠিক হচ্ছে নাকি। আর তারা কি এখন পর্যন্ত একজনকে পানিশ করেছে যে যেই প্রাইসে বিক্রি হওয়ার কথা? একজনকে পানিশ করেছে। তাদেরকে আরো আরো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। এই আদারওয়াইজ আমাদের এনার্জির সমস্যাগুলো যাবে না, এগুলো বাড়বে। শামসুজ্জামান দুদেজি, জ্বালানি খাতের বেশ কিছু জায়গায় যেখানে অরাজকতা সেখানে বিএনপি কঠোর হবে কিনা, এবং সংকট থেকে শিক্ষা নিয়ে সামনের দিনের পথ চলাটায় আরো বেশি সতর্ক থাকে এবং পথ চলাটা যেন মসৃণ হয়, সে ব্যাপারে বিএনপি কঠোর না হওয়ার তো কোনো বিকল্প নাই। মানে অরাজকতা পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এটা তো কোনো সরকার এটা অ্যাকসেপ্ট করবে না, এটা মানে করার কোনো সুযোগও নাই। শান্তি, শৃঙ্খলা, মানবতা সব কিছু নির্ভর করে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। এখন যেটা মানে হচ্ছে, আমাদের এখানে 3 মাসের কথা তো আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি, সরকারের পক্ষ থেকেও বলছে। তাহলে আজকে হঠাৎ করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কিন্তু ওই মানে আলাপ আলোচনা বা আছে কি নেই এই ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে না গেলে পাবো না, এখনই আমাকে যেতে হবে, না হলে পরে আমি তেল পাবো না, গাড়িতে পাবো না, মোটরসাইকেলে পাবো না, বা অন্যান্য কোনো জায়গায় পাবো না। এই যে বিষয়টা, হয়তো একটু আগেও যেটা বললাম, আমরা অতীতে যেসব ঘটনাগুলো দেখেছি, সেটা সরকার আরও সতর্ক হতে পারত। যুদ্ধ লাগবে এরকম পরিস্থিতিতে আমাদের যাই থাকুক না কেন, কারণ এই ধরনের একটা প্রোপাগান্ডার মুখোমুখি যে কোনো সময় যে কোনো সরকার, যে কোনো দেশ পড়ে, যেটা আমরা ইতিমধ্যে পড়ে গেছে। আমাদের কিন্তু সব কিছু আছে, সব কিছু থাকার পরও এখন মহল বিশেষে যে প্রচারণা, মানে এখনই একটা কি দ্বিতীয় সপ্তাহে পড়েছে। দ্বিতীয় সপ্তাহে সরকার প্রথম সপ্তাহের 2-3 দিনের মাথায় বলছিল যে দাম বাড়ার কোনো সুযোগ নেই, কিন্তু পদক্ষেপগুলো যথাযথভাবে নেওয়া হয়েছে কিনা সেগুলো একটু ভেবে দেখার আমার কাছে মনে হয়েছে। জ্বালানি ক্ষেত্রে যেমন আমি বলি যে বিদ্যুৎ এখন গরমের সময়, তো এখন গরমের সময় এমনি বিদ্যুৎ ক্ষেত্রে যে লুটপাট হয়েছে, যে ঋণগ্রস্ততা আমাদের ইতিমধ্যে আছে, যে পরিস্থিতির মুখে আমরা পরিস্থিতির মধ্যে আছি, ভাই সত্যটা বলতে হবে। যদি আমি 2 ঘন্টা লোডশেডিং করে আমি না আমাকে বাস্তবতা মানতে হয়, তো সেই 2 ঘন্টা আমার জনগণকে তৈরি করতে হবে, তো তৈরি করতে হবে আমার সব ঠিক আছে, সব কিছু ভালো আছে, আর আমি দিতে পারলাম না। এটা সরকারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, কারোর জন্য। কিন্তু আমি জানি 2 ঘন্টা বা 3 ঘন্টা আমি একটা এই গরমের ভিতরে একটা পরিস্থিতির মধ্যে, তাহলে আমি বাজার থেকে হাত পাকাও কিনে নিব, আমি কুপি জ্বালানোর প্রস্তুতি নেব, কিন্তু আমি কিছুটাই জানি না, কথার কথা, মানে একেবারে অন্ধকারে থাকে। অন্ধকারে আমি বাসায় ফিরে গেছি, আমার কাছে হাত পাখাও নাই, আমার কাছে কুপি জ্বালানোর মতো একটু কেরোসিনও নাই। আমি তখন বিরক্ত হবো। তো এই বিরক্তির সংখ্যা যখন বাড়তে থাকবে, তখন সামাল দেওয়া একটু কঠিন হবে। এখন যে পরিস্থিতি থাকুক, আমার বিবেচনায় জনগণ একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে আছে, কিন্তু এবং কোনো অবস্থাতে এই যে এজাজ সাহেব যেটা বললেন, এটা 1-1.5 সপ্তাহ এখনো যায় নাই, মানুষ কিন্তু কষ্টটা এখন ওইভাবে প্রকাশ করছে না। তারা কিন্তু রেডি যে এই তেলের এটা হয়েছে, এই জন্য হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, এগুলো জন্য ঠিক আছে, কিন্তু মানুষকে তৈরি করা আর সত্যটা প্রকাশ করা, তাহলে আমার মনে হয় আমরা যে সংকটের কথা ভাবছি, সেই সংকটে যে পরিস্থিতি তৈরি হয়, ওটা উদ্ভব ঘটলেও আমরা সেটা সামাল দিতে পারবো।
আর যদি তা না করি তাহলে এটা অন্য পথে চলে যেতে পারে, এবং সেটা দেশের জন্য, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্য আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই যেটা করছি, এটা ভাবার কোনো কারণ নাই যে গণতন্ত্র আসছে মানে ষড়যন্ত্রকারীরা বা সুযোগ সন্ধানীরা একেবারে সব ভালো হয়ে গেছে এবং আর কোনো সমস্যা নেই, এই কথা ভাবার কোনো কারণ নাই। সেই জন্যে যেমন আমি মনে করি ইতিমধ্যে সর্বদলীয় মিটিংয়ের বা সবাই তৈরি, কিন্তু সরকারকে ডাকলে সবার সঙ্গে বসা সম্ভব, বসে কথা বলতে হবে, বিশেষজ্ঞ পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলতে হবে। যদি এই কথাগুলো বলে না, এটা দেশবাসী দেখবে যে সবাইকে নিয়ে হ্যাঁ আমরা এই পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। সেই কারণে এখন যে মন্ত্রী আছেন ভালো মানুষ, এবং আমি আমি মনে করি তার সদিচ্ছার কোনো ঘাটতি নাই। সরকারের তো ঘাটতি নাই, আমি বিএনপি করে এই জন্য বলছি না, সরকারও এখন যত রকম চেষ্টা সবার আছে, তাহলে পরে আমরা কেন এই ঝড়ে তৈরি পার করতে পারবো না, এটা হলো আমার মূল কথা। জি, রুহিন হোসেন প্লিজ একটু অন্য প্রসঙ্গগুলোতে দৃষ্টি দিতে চাই। নিশ্চয়ই দেখেছেন এরই মাঝে যে ভারতে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছে। প্রশ্নটা আমি এভাবে রাখতে চাই যে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় ঢাকা দিল্লি সম্পর্কে চরম টানাপোড়েন, এবং তাদের তরফ থেকে বারবারই শুনেছি এটি নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায়। যে বিএনপি দায়িত্ব নিল ঠিক 10-12 দিন পরই এই ধরনের বার্তা, ভারত ইতিবাচক বার্তা দিতে চাচ্ছে কিনা, এক ধরনের পজিটিভ সিগন্যাল দেখেন কিনা? হ্যাঁ ঠিক, ওইটার আমি খালি 30 সেকেন্ড একটু সময় নিই। এই এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হলো, আমার মনে হয় এখানে তো এজাজ স্যার, অন্যরা, কারণ উনি বিশেষজ্ঞ, আমরাও এক্ষেত্রে পাবলিক পার্সপেক্টিভ থেকে যে কথাটা বলি, তাতে কিন্তু দেখেন এইখানে কিন্তু আমরা ঐক্যমত্য হচ্ছি যে আমাদেরকে যে পথে আগে চলেছি সেই পথও কিন্তু পাল্টাইতে হবে। যেমন একটা উদাহরণ, এলপিজি নির্ভরতা, বেসরকারি নির্ভরতা, এগুলো বহু পুরনো গল্প, আমি যাচ্ছি না। তাহলে এই জায়গায় যদি উনি যে শব্দটা বলছে লার্নিং এক্সপেরিয়েন্স, এইটা আমরা আশা করব সরকার এটা নেবেন। যদি সরকার না নেয় তা মনে রাখতে হবে এইটাই কিন্তু সরকারের পথে একটা অন্যতম কাটা হবে। আমরা যেটা চাই না সেটাই আমরা প্রত্যাশা করব। এবার আসি আপনি যেটা, হ্যাঁ আমরা তো আজকে এটা দেখলাম, আমার বিবেচনায় যে আমরা তো দেখলাম যে এই সময়কালে কিন্তু ভারতের সাথে আমাদের নানা বিশেষজ্ঞ সামরিকের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা কিন্তু নানাভাবে যাওয়া আসা করেছে। আমার ব্যক্তিগত ধারণা এই আলোচনা হয়তো চলছিল অনেক দিন ধরে, তো এখন ধরা পড়ার খবর আমরা দেখলাম, এবং ফিরে আনার জন্য এক ধরনের কূটনৈতিক কথা বলা হলো। সেগুলো তো আমাদের যে 2 দেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই আওতায় এই জায়গাটা যদি আসবে বলে আমি প্রত্যাশা করি। কিন্তু আমি জোর দিতে চাই যে জায়গাটায়, সেটা হচ্ছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু তাদের যে ধরনের আচরণ একসময় ছিল বিশেষ রাজনৈতিক দলগুলোর প্রতি, তার যে আধিপত্যবাদী আচরণ, যার জন্য আমাদের দেশের থেকে ঝুলে থাকা যে সমস্যাগুলো তার সমাধান হয় নাই। তাহলে এই জায়গায় আমরা রিসেন্টলি অবশ্য দেখলাম যে তাদের এইখানকার যে হাই কমিশন উদ্যোগে যে সমস্ত কর্মসূচিগুলো হয়, ওনার যে বক্তব্য, তাতে ওনারা একটু পিপল পার্সপেক্টিভ থেকে কাজটা করতে চান। তো এইখানে কথা এবং কাজের মিলটা আমরা দেখতে চাই, আমার কথা পরিষ্কার। কারণ এইটা না হলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে, সেটা কিন্তু আমরা সবাই বুঝতেছি একটু অভিজ্ঞতায়। সেটা একটা দিক। আরেকটা আমি গুরুত্ব দিই, যেটা এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ ভারতের বাইরেও কিন্তু সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী আরও বড় বড় শক্তি আছে। তা ওরা অনেক সময় বাংলাদেশ ভূরাজনীতিকার এমন জায়গায় আছে তারা কিন্তু নানাভাবে আধিপত্য বিস্তার করতে চাইবে। তো অনেক সময় এই আধিপত্য বিস্তারের বিরুদ্ধে আঞ্চলিক, উপআঞ্চলিক জোট জরুরি, যেমন সার্ক আমাদের আছে। এই ধরনের কার্যক্রমের জন্য প্রতিবেশী দেশগুলো এখন রীতিমতো অকার্যকর, এই জায়গাগুলো জরুরি। তো তারই একটা পদক্ষেপ হিসাবে যদি বলেন এই সময়কালে অন্য কাজের মধ্যে, কারণ অনেক হত্যাযজ্ঞ যারা করেছে, হত্যাকারীরা তারা কিন্তু ওই দেশে আছে। আমরা চাই যে তারা নিয়ম অনুযায়ী এই দেশে তা ফিরিয়ে আনার ব্যাপারে সরকার, আমি ভারতের সরকারের কথা বলছি, তারা যথাযথ ভূমিকা রাখুক। তো এই যে হত্যাকাণ্ডের যেটা ধরা পড়েছে, আমরা এই প্রত্যাশা করব যাতে করে আমাদের যে বন্দি বিনিময় চুক্তির অধীনে তারা এই জায়গাটায় দেওয়ার চেষ্টা না, আমি যে তারা দেওয়ার কাজটা করেই এইটাকে একটা পজিটিভ সিগন্যাল আমাদের কাছে দেবে। তাতে কিন্তু উভয় দেশের আমাদের স্বার্থ সংরক্ষণের যে প্রচেষ্টার কথা আমরা বলছি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, যে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক
স্বাভাবিকভাবে বা স্বাভাবিক পথে আবার এগিয়ে নেওয়ার জায়গায় আজকের এই শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজন যে গ্রেফতারের ঘটনা, এটা ইতিবাচক কিনা? এবং আমরা তো সবসময় দেখেছি ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্যই অপেক্ষা করছে, নির্বাচিত সরকারের সাথে, এই যে একটা পজিটিভ সিগন্যাল কিনা? না, প্রথমত এটা তো খুব মাস ডিসকাস একটা কেস, এবং হাদির হত্যাকারী গ্রেপ্তার হচ্ছে, এটা খুবই একটা মানে স্বস্তির খবর। দুঃখজনক হচ্ছে যে আমরা হাদিকে হারিয়েছি। এটা আর একটা সিম্বলিক ইম্পর্টেন্স ইজ ভেরি হাই, আই বিলিভ। কারণ হচ্ছে যে সময়টা হয়তো বা কাকতালীয় হতে পারে, কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় প্রথম আমি যতক্ষণ কথা বলবো আগে ট্যাগলাইনটা ঠিক করে নিই যে ভারতের সাথে আসলে আমাদের সম্পর্কটা হবে সম্মানের, সম্পর্কটা হবে পারস্পরিক ভ্রাতৃত্ববোধের, এবং যে কিন্তু ন্যায্যতার সম্পর্ক হবে। কিন্তু যে সম্পর্কটাকে একেবারেই একটা নুয়ে পড়া একটা ফ্যাসিস্ট সরকার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে সেই সম্পর্কটা হয়ে গেছিল যে একটা এমন একটা পরাশক্তি যারা বাংলাদেশে ইলেকশন চায়নি, এমন একটা পরাশক্তি যারা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে প্রথিত হতে সহায়তা করেছে, সেই জায়গাটা থেকে বের হতে হবে। এবং সেখানে বের হওয়ার ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত গ্রহণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ভারত কি এই যে আওয়ামী লীগ প্রীতি বা মানুষের মধ্যে যে ধ্যান বা ধারণা, এবং এখন যত হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী কথা উঠলেই মনে হচ্ছে যে ইন্ডিয়া বিরোধী, আধিপত্যবাদ উঠলে ইন্ডিয়া বিরোধী, অন্য কোনো দেশের কথা আর আসছে না। এটার কারণটা হচ্ছে যে সম্ভবত ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি না করে বা বন্ধুত্ব না করে বন্ধুত্ব তৈরি করেছে আওয়ামী লীগের সাথে। এবং যে আওয়ামী লীগ বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী শাসন উপহার দিয়েছে, এর আগে দুর্ভিক্ষ উপহার দিয়েছে, এর আগে কিলিং উপহার দিয়েছে, সেই আওয়ামী লীগকে সবসময় ধারণ করে তাদের স্বার্থ হাসিলের জন্য সর্বোত্তম দল হিসেবে তারা চিত্রায়িত বা গ্রহণ করেছে। সেই জায়গা থেকে আসলে এটা ভারতের জন্য এখন শিক্ষা, কারণ এত বড় শিক্ষা ভারত আমাদের এই 54 বছর আর্গুলি 55 বছরের ইতিহাসে এটা পায়নি। এখান থেকে ভারতকে আসলে প্রথম শিক্ষাটা নিতে হবে। এবং তারা যে সরকারই আসুক না কেন, যে দলই রাষ্ট্র ক্ষমতা আসুক না কেন, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে, বাংলাদেশের জনগণের সাথে সেই সম্পর্কটা বিনির্মাণের চেষ্টা করতে হবে। এটা ভারতের জন্য প্রথম লেসন। দ্বিতীয়টা আসি যে আমরা এরকম একটা ভঙ্গুর সম্পর্ক কিভাবে বিনির্মাণ করতে পারবো, পুনরায় কিভাবে নির্মাণ করতে পারবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাণিজ্যিকভাবে বলি, অর্থনৈতিকভাবে বলি, জিও স্ট্র্যাটেজিক্যালি বলি, আমরা সেই সম্পর্কটা চাই। সেক্ষেত্রে আবার আমি বলি যে ভারতকে আরো এক পা বাড়াতে হবে। সেটা বোধহয় একটা উদাহরণ তারা সৃষ্টি করার চেষ্টা করলো, এমন এটা অমূলকও না, উড়িয়ে দেওয়া যায় না। একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করা এবং সামনের দিকে কাজ করার ক্ষেত্রে আরো সম্পর্কটা বিনির্মাণ করা। এর মধ্যে আমরা দেখেছি ইফতার পার্টি দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী, সেখানে ভারতের হাই কমিশনার এসছে, অনেকগুলো মিটিং হয়েছে আমাদের স্টেট মিনিস্টারের সাথে, ফরেন মিনিস্টারের সাথে। এই দৌড়ঝাঁপগুলো আমি মনে করি যে ভালো, কিন্তু ওই যে প্রথম যে প্রিমিসটা ঠিক করলাম যে তাদের ভারতের নির্ধারণ করতে হবে যারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতেছে, এর অর্থ হচ্ছে যে দলই ক্ষমতায় আসুক তাদের সাথে সম্পর্ক করবে। 3 নম্বর জায়গাটা হচ্ছে যে আমরা যে অতি উৎসাহী একটা অংশ আছে, এবং যারা আসলে অর্থনীতি, সমাজনীতি, আসল আধিপত্যবাদের ডেফিনেশন এগুলো না বুঝে একটা গড়পড়তা ভারত বিরোধিতা, সেটার থেকেও আমাদের একটু হিসাব কিতাব করার বিষয় আছে। যে এখানে প্রিন্স ভাই আছেন, আধিপত্যবাদের ডেফিনেশন তার কাছ থেকে এই মঞ্চে শোনাটা সবচেয়ে যুক্তিযুক্ত। বাট এই গড়পড়তা একটা বিরোধিতা বা ফেসবুকে পপুলারিটির জন্য, একটা ফটো কার্ড বানানোর জন্য কোনো কিছু কনসিকুয়েন্স না বুঝে যে প্রিয়াম্বলটা আমি শুরু করেছিলাম যে সম্মানজনক সম্পর্ক, সেটার ভিত্তিতেই সম্পর্ক বিনির্মাণ করতে হবে। এবং এক্ষেত্রে যারা এই অতি উৎসাহী যে অংশটি আছে তাদেরকেও বুঝতে হবে যে আস্তে আস্তে সম্পর্কটা বিনির্মাণ করে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, সেটা হোক অর্থনীতির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, যেটা দুই দেশের জন্য সম্মানজনক। আর শেষ কথা যেটা আমি বলবো যে এক্ষেত্রে আবারও আমি বলবো যে ভারতের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, এবং তাদের এই যে শিক্ষাটা ভারত পেল, এত বড় ভারত বিরোধিতা সম্ভবত ওনারা আমার সিনিয়র আর ভালো বলতে পারবেন, ভারত বিরোধিতা, এত বড় ভারত বিরোধিতা বাংলাদেশে তৈরি হয়নি। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আর্গুয়েবলি 4 থেকে 6 কোটি যে ভোটার যারা ভবিষ্যৎ বাংলাদেশ নেতৃত্ব দেবে, ভবিষ্যৎ বাংলাদেশ যারা বিনির্মাণ করবে, তাদের সাথে কিন্তু সম্পর্ক তৈরি করাটা আরও গুরুত্বপূর্ণ। সেই ছাড় দেওয়ার মানসিকতা থেকে আমরা যেমন, যেটা আমি বললাম যে অতি উৎসাহী গ্রুপ, তারাও এটাকে হিসাব করবে ন্যায্যতার ভিত্তিতে, এবং ভারতকেই বেশি এগিয়ে আসতে হবে যে এই শুধু এই গোষ্ঠীটি নয় যারা 4 থেকে 6 কোটির কথা আমি বললাম, বা সরকার বা জনসাধারণের সব দিক থেকেই ভারতকে এগিয়ে এসে প্রমাণ করতে হবে যে বন্ধুত্বটা বাংলাদেশের জনগণের মাধ্যমে, জনগণের সাথে জনগণের। জি, অথবা ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে প্রশ্নটা আমি এভাবে রাখতে চাই, এই যে গড়পড়তা ভারত বিরোধিতা, এই যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সরকারের সময় আদানি বলি নানা বিতর্কিত নানা চুক্তি এবং সমঝোতার মাধ্যমে বাংলাদেশ বঞ্চিত হয়েছে। সেই জায়গায় আসলে জ্বালানি ক্ষেত্রে তো যেহেতু ভারত আমাদের বড় প্রতিবেশী, এবং আমরা বারবারই এই খাতে আমাদের সংকটের কথা বলি, এই জায়গায় তো আসলে দুদেশের একসাথে কাজ করে এবং নিজেদের ন্যায্যতা এবং নিজেদের স্বার্থ রক্ষা করেই তো আসলে কাজ করার সুযোগ আছে নাকি?
অ্যাবসলিউটলি। আমরা সেই সেন্সে ইন্ডিয়াকে বাদ দিয়ে এনার্জির কথা চিন্তা করা উচিতই না, এটা অনেক আগের থেকে বলছি। আমাদের অন্য যত রকম ঝগড়া থাকুক না কেন, এনার্জির বেরোবে না। তবে এটার একটা ব্যতিক্রম হয়েছে ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ারের পরে ওই পুরো ইকুয়েশনটাই এখন চেঞ্জ হয়ে গেছে, এবং এত বড় একটা সর্ট অফ গোলমাল আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে এনার্জির ব্যাপারেও তারা ঝগড়া করা আরম্ভ করেছে, যেই কারণে এই দামটা বেড়ে গেল, করে গেল। হ্যাঁ, যে এই ইউক্রেন মানে একটা বিশাল চেঞ্জ ইউরোপে এসে গেছে বিকজ অফ রাশিয়ার থেকে। কিন্তু এটা কখনোই ভাবা হয় নাই যে এত বড় একটা হবে, যেটার জন্য এরা একেবারে এনার্জি কোঅপারেশনটাকেও নষ্ট করে দিবে। হ্যাঁ, তাই হয়েছে। তা আমাদেরও কিন্তু আমরা তো একটা ওই অবস্থায় কিন্তু অলমোস্ট আছি, কারণ আমরাও কিন্তু অনেক কিছু করছি। কিন্তু কথা হচ্ছে এখানে যে এই আদানির ব্যাপারটা যে আপনি আনলেন, এটাকে তো আমরা উড়িয়ে দিতে পারি না, ঠিক না? এটাকে তো মানে কোনো না কোনোভাবে এটার তো একটা শুরু হওয়া উচিত যে এত বড় একটা অন্যায় আমাদের উপরে করা হলো। হ্যাঁ, এটাকে তো আমরা উড়িয়ে, কন্ট্রাক্টের কথা অনেক কিছু থাকতে পারে, করতে পারে, কিন্তু আমরা তাও এটা একটা নীতিগত এখানে আছে। তা আমি মনে করি আমাদের মন্ত্রী যেটা যথাযথ বলেছে, আমি অন্য কিছু করার আগে আমি একবার আদানির সাথে বসবো। হ্যাঁ, আদানির সাথে বসবো একবার, বিফোর আই গো ইন টু দ্য অন্য যেসব কথা বলেছে, অ্যান্ড আই সাপোর্ট দ্যাট। যে আমার যেটা ধারণা, অনেকেরই ধারণা এটা, যে আমরা কিছু একটা আদায় করতে পারবো। ধরেন আমেরিকার যেসব এরকম বড় বড় যখন হয়, ওরা বলে না টু বিগ টু ফেল। হ্যাঁ, তাদেরকে তো ফেলে দিতে পারে না করে, তখন কি করে তারা তাদেরকে একটা ফাইন করে দেয়, একটা পেনাল্টি করে, মানে একটা সাজা হতেই হবে, তা না হলে এই আদানির ইকুয়েশনটা যাবে না। তো ওইটা গেল। এখন আমাদের তো একটা পাইপলাইন করেছি না আমরা, তা এখন তো এই অবস্থাতে এখন রাশিয়া থেকে ওখানে ডিজেল আসবে, তা আমরা কেন নেব না ওখান থেকে ডিজেল? হ্যাঁ, এটা একটা জিনিস। তো আমাদের এই যে নেবারিং কান্ট্রির সাথে কোঅপারেশন এনার্জির জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট, কারণ আমরা এখন এনার্জিটাকে এখন অন্যভাবে দেখতে চাই, কারণ আমরা এখন রিনিউয়েবল এনার্জিও নিয়ে আসছি। হ্যাঁ, এবং এই রিনিউয়েবল এনার্জিটার এই যে প্রমোশনটা, এটা একটা বিরাট ব্যর্থতা বাংলাদেশের। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, রিনিউয়েবল এনার্জির একটা মানে একটা অলমোস্ট লাইক এ ফেরি স্টোরির মতো একটা কেস হয়ে গেছে পাকিস্তানে। হ্যাঁ, এক বছরে তারা, ওদের টোটাল গ্রিড হলো 35,000 মেগাওয়াট। হ্যাঁ, এক বছরে ওরা 17,000 মেগাওয়াটের করে ফেলেছে রিনিউয়েবল এনার্জি, সোলার। 17,000, মানে এইটা এখন ওয়ার্ল্ডে আপনি যত জায়গায় দেন, পিপল মেনশন ইট। কিভাবে হলো? দুইটা কারণে, যে একটা হচ্ছে এত খারাপ অবস্থা হয়ে গেছিল ওদের গ্রিডের। হ্যাঁ, লোডশেডিং চলছে, ছিল, লোকরা ফেড আপ হয়ে, যাই হোক না কেন, এবং এটা একেবারে অর্ডিনারি লেভেলে লোকরা এটা করে ফেলেছে। 17,000 মেগাওয়াট ইন 1 ইয়ার, ইটস এ মানে একটা আনবিলিভেবল টাইপ অফ একটা জিনিস। হ্যাঁ, আমরা কতগুলা বছর, 10 বছরে 700 মেগাওয়াট গ্রিডে অ্যাড করেছি। চিন্তা করেন, কতবার বললাম। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এসে প্রথম জিনিস যেটা করলো, মানে বলে না বেবি উইথ দ্য বাথ ওয়াটার, একটা কথা আছে না, থ্রোয়িং দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। ওই স্পেশাল পাওয়ার সেক্টর যে কুইক এনহান্সমেন্ট, ওটা খুব খারাপ জিনিস। ওই খারাপ জিনিস ফেলার সাথে সাথে উনি রিনিউয়েবল এনার্জি, কারণ এগুলো সব ওই হয়েছে। আরে উনি তো কেস বাই কেস দেখতে পারতেন, তারপরে সবগুলা ফেলে দিল। এবং রিনিউয়েবল এনার্জিতে আমরা অ্যাটলিস্ট 2-3 বছর পিছিয়ে গেলাম। ওগুলা যদি থাকতো আজকে, এই যে আমরা যে কথাগুলো বলছি, আমাদের হিসাব সবাই দিয়েছি, আপ টু $1 বিলিয়ন সেভ করা যায়, ওটা বাদ দিলাম, $500 মিলিয়ন আমরা সেভ করতে পারি। এবং এই সিজনে আমরা লোডশেডিংয়ের কথা যেটা বলছি, অনেকাংশে এটা কমে যেত যদি আমার রিনিউয়েবল আমার হাতে থাকতো। ওকে, এই রিনিউয়েবল এনার্জি না করার ব্যর্থতা আওয়ামী লীগ আমল থেকে আরম্ভ হচ্ছে, অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট এটাকে একটা চূড়ান্ত লেভেলে নিয়ে গেছে, যে তারা কিছুই করতে পারে নাই এইটা। হ্যাঁ, ইটস এ কমপ্লিট ফেলিয়ার। যদিও ইউনুসের প্রফেসর ইউনুসের 3-0 মধ্যে একটা 0 এইটা। হ্যাঁ, কি যে হলো, কেন করতে পারলো না, ইট ইজ একদম বোধগম্য না। তো এইগুলাকে আমরা, অফকোর্স এগুলো আমরা এখন ফেলিয়ার বলছি, 1 বছর পরে এনারাও যদি কিছু করতে না পারে, আমরা ওগুলো বলা আরম্ভ করবো। ইটস মাস্ট, এটা তো ট্রুথের ব্যাপার। হ্যাঁ, তো এইগুলা না করলে কিন্তু এটা হবে না। দেখেন, আমি 4টা জিনিস বলি যেটা আমাদের এখন রিয়েল প্রবলেম এনার্জি, এবং এটা গ্যাস ফর ইন্ডাস্ট্রিজ। ওকে, এটাকে ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয়, ওদেরকে কীভাবে গ্যাস দেওয়া যায়, হাই সাবসিডি
এটাকেও সরাতে হবে। আপনি চিন্তা করতে পারেন 50,000 কোটি টাকা এইটাকে যদি আমি অন্য সেক্টরে দিই তাদের কত উন্নতি হতো, বাট এটাকে একটা ওয়েস্ট, কমপ্লিট ওয়েস্ট আমরা ইয়েতে চলে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আর আমাদের গ্যাস এক্সপ্লোরেশনটাকে ঠিক রাখতে হবে। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু এগেন কেয়ারটেকার গভর্নমেন্ট তেমন কিছুই করতে পারে নাই। আর রিনিউয়েবল এনার্জিকে করতে হবে। এগুলার মাধ্যমে একটা এনার্জি সিকিউরিটি আমাদের আসবে দেশে। আমরা কিন্তু এনার্জি সিকিউরিটির কাছেও নাই, বুঝছেন, একদম মানে উই আর সো ফার ফ্রম ইট। কারণ আমাদের গ্যাসের যে ডিমান্ড তার 30% শর্টেজ, ওই শর্টেজ দিয়ে দেশ চলছে, বুঝছেন তো, 30%, এবং আমাদের সামনে কিছু দেখতে পাচ্ছি না। সো একটা এনার্জি সেক্টর একটা অন্ধকার অবস্থায়। এর মধ্যে যে এলপিজি দে আর অল কানেক্টেড, বুঝলেন না কেন? গ্যাসের শর্টেজ পড়েছে, লোকরা এলপিজি কিনতে গেছে। এখন এলপিজি আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে ইউজ। আমি বলে যে উবারে আজকে গেলাম, হ্যাঁ, আমি বললাম আপনি কিভাবে পেলেন বলে আমার তো এলপিজি পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, তারপরে আবার সাপ্লাইটা অনেকগুলো উদ্যোগ নিয়ে কিন্তু এই এলপিজিটাকে ঠিক করেছে, এতদিন করে নাই। দেখেন সমস্যাটা হলো এলপিজি নিয়ে যে অরাজকতা যেটা হলো, তারপরে ওরা করলো, আরো অনেক কিছু করার আছে। তো এনার্জি সেক্টরকে প্রায়োরিটি দিয়ে এগুলো করতে হবে। এবং এই যে আপনি বললেন নেবারিং কান্ট্রির সাথে এনার্জির ব্যাপারে যা করার করতে হবে। এইখানে আপনি কে লাল কে সাদা কে কি দেখলে হবে না, এটাকে ওর বাইরে এনে ইউ হ্যাভ টু ওয়ার্ক। জি, শামসুজ্জামান দুদু, এই যে শরীফ ওসমান হাদি হত্যা মামলা প্রধান আসামি সহ 2 জন গ্রেফতার, বিএনপিকে এটা একটা গ্রিন সিগন্যাল দেখছে কিনা ভারতের পক্ষ থেকে নতুন সরকারের সাথে নতুন সম্পর্কের? এটাকে সদিচ্ছা বলা যায়, গ্রিন সিগন্যালের কাছাকাছি। আমার কাছে যেটা মনে হয়েছে, হাদি হত্যা মামলার আসামি প্রাথমিক একটি ব্যাপার, এর থেকে বড় গণহত্যাকারী সেখানে বসে আছে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে মানে এই জিনিসটা কিভাবে ডিল করবে। একেবারে নিকট প্রতিবেশী হিসাবে ভারত, এই সমস্যা 3টে পর্যায়। একটি হচ্ছে গত হাসিনা সরকারের সময়ের 3টা পিরিয়ডে তাদের যে ভূমিকা, সেটা হচ্ছে গণহত্যা, এটা তো পরে গণতন্ত্র হত্যার যে উৎসব লীলা আমরা দেখেছি, সেটার পরে ডক্টর ইউনূস। সেই জায়গায় যে জিনিসটা দাঁড় করানো হয়েছে যে আমার খুব নিকট প্রতিবেশী কিছু কিছু আছে না, এটা আমার কাছে মনে হয়েছে চোখে চোখ রেখে কথা বলা। এটা এক ধরনের ছেলে মানসিকতার কূটনীতির বিবেচনায় যে সমমর্যাদা, যেটা অধ্যাপক মামুন অত্যন্ত সুন্দর, যে সম্পর্কটা আমার ভারতের সঙ্গে কেমন হবে, সেটা কিন্তু সমমর্যাদার এই একটা শব্দ যদি আমি ব্যবহার করি, সমস্বার্থের এই বিবেচনায়, অর্থাৎ পার্শ্ববর্তী দেশটা একটা সময় কিন্তু মুক্তিযুদ্ধে তারা আমাদের সহায়ক শক্তি, তারা সেই জায়গা থেকে সরে আমাদের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করেছে সর্বশেষ, সেটা খুব হতাশাব্যঞ্জক। সেই জায়গা থেকে তারা সরতে চাচ্ছে। হাদি হত্যাকারীর ওখানে গ্রেপ্তার করেছে। আমরা ধারণা করছি যে ওই যে বন্দি বিনিময় চুক্তির আন্ডারে দিতে পারে, এটা শুরু হতে পারে। কিন্তু বড় ধরনের একটা ঘটনা ভারতের সঙ্গে আমাদের আছে, গণহত্যাকারীকে সেই জায়গায় আমরা দেখছি। আমার মনে হয় শুরু করলে আবার শেষও তো হতে পারে। এটা সরকারের বিবেচনায় নিলে, পজিটিভলি যদি বিবেচনায় নেয়, তাহলে আমার বিবেচনায় এই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অনেকগুলো দিক আছে, অনেকগুলো মীমাংসা হবে। যেটা আদানি সাহেবের যে লুটপাট তন্ত্র, একেবারে সেই জায়গাটাও আপনি আর দিতে পারবেন। যা কিছু আরেকটা বিবেচনায় আমরা সাফল্য দেখাতে পারি, সেটা হচ্ছে সার্ককে পুনর্জীবিত করা যায় কিনা। এটা আমাদেরই সৃষ্ট, আমাদেরই ভাবনা, বাংলাদেশের ভাবনা, শহীদ জিয়ার মাথা, তারপর এটা কার্যকর। তো এটা যদি হয়, তাহলে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা তৈরি হয়েছিল অলরেডি, সেটা আবার ফিরে আসা এবং সমস্যাগুলো পারস্পরিক বিবেচনায় মীমাংসা হওয়ার সম্ভব আছে। সেই জন্যে ভারতকে যতটা সম্ভব, ওই যে এনার্জির প্রশ্ন আসলো, রাজনৈতিক বিবেচনায় আইন শৃঙ্খলার প্রশ্ন, অনেকগুলো ব্যাপার কিন্তু এখানে হত্যা করে, ওখানে বাড়ি ভাড়া করে থাকে।
মানে এখানে যে ওই যে শীর্ষস্থানীয় যে কি বলে ওটাকে হত্যাকারী যারা, তাদের ম্যাক্সিমামে ওই পার্শ্ববর্তী দেশে। তাহলে পরে ওটাও ওই হাদির হত্যাকারী সম্পর্কে আছে না, আমরা খুবই আশাবাদী আমাদের দেশের মানুষ এই সংবাদটা শোনার পরে তারা খুশি হবে। গুড, যে হাদি একটা ভালো ছেলে ছিল, হাদিকে যারা হত্যা করছে তারা ওখানে গিয়ে আশ্রয় নিছে, তারা ওখানে গ্রেপ্তার হয়েছে। এটা চমৎকার একটা বক্তব্য, কিন্তু মানে ভাবনা, কিন্তু সেগুলো ফিরিয়ে আনা সম্ভব। তাহলে পরে পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি আছে। সেই জন্যে আমরা কেন মানে ওই শুধু হত্যাকারী না তো, এনার্জি থেকে শুরু করে অনেকগুলো ঘটনার মীমাংসার দিকে যেতে পারে। অনুষ্ঠান একেবারে শেষে আছে যে নির্বাচনের পরে নতুন সরকারের পথ চলা শুরু হলো, কিন্তু এখনো এনসিপি বলি জামাতের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনা হচ্ছে। আজকেও এই ধরনের মন্তব্য আছে। আর সাথে আমরা দেখেছি, একটু যুক্ত করতে চাই যে মির্জা আব্বাসকে মানহানির মামলায় এনসিপির পাটোয়ারির বিরুদ্ধে, নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে সময় নিয়েও পাল্টাপাল্টি আছে। মানে রাজনীতির তাহলে পরিবর্তনটা হলো কোথায়, যে পরিবর্তনের আমরা কথা বলছিলাম? আমরা আজকে এই যে বিষয়টা নিয়ে চারজন এখানে আলোচনা করলাম, সেখানে একজন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ সম্মানিত শিক্ষক তিনিও আছেন। কিন্তু দেখেন, আলোচনার মধ্যে কিন্তু আমরা দেশের স্বার্থটাকে প্রাধান্য দেওয়াতে আমাদের মেজর ডিফারেন্সের জায়গা নেই, বরঞ্চ আমরা পথ অনুসন্ধানের কথা বলছি। কোন পথে এগোনো উচিত জায়গা থেকে এইখানে কিন্তু ব্যক্তিগত লাভালাভ দেখছি না, এইখানে দেখছি সমষ্টিগত লাভালাভ, দেশের স্বার্থ। তো এই রাজনীতিতে যে যত কথা বলুক না কেন, ওই যে সংস্কৃতির পরিবর্তন বা অন্য কথাটা, যখন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থটা প্রধান হয়ে যায় তখন আর এটা থাকে না। এখন এইটা তো রাজনীতি, আবার কথাটা এইভাবে বলতে হয়, রাজনৈতিক একটা দল, সে তো তার স্বার্থ থাকবেই, স্বার্থ থাকবে, কিন্তু আমি নির্ভর করব কিসের উপরে? ক্ষমতায় যাওয়ার জন্য আমাকে তো জনগণের উপরে নির্ভর করতে হবে, যে জনগণ যখন আমাকে দায়িত্ব দেবে তখনই করব। তো তার বাইরে এখানে আমি ভাই খোলা মনে বলি, কতকগুলো মিডিয়া এবং অন্য জায়গায় এমন জায়গায় চলে গেছে, তথাকথিত কথা বললে মনে হয় এটাই যেন একটা তথাকথিত পপুলিস্টিক পজিশন। সেইটাও একটা বড় প্রবলেম। আপনি দেখেন রাজনীতিতে আমাদের তো এখানে তো দুদু ভাই আমাদের সিনিয়র, ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেই কবে থেকে আমরা তো একসাথে এটা করি, আমরা পাল্টাপাল্টিতেও কথা বলেছি, পার্লামেন্টে হয়েছে, কিন্তু এত নগ্ন ব্যবহার কি কোনোদিন দেখেছেন? এইবারের গণ অভ্যুত্থানের পরে যে তরুণ, অনেকের সন্তান সমতুল্য বা আরো ছোট ভাই সমতুল্য, যে ধরনের ব্যবহারগুলো করেছে, অতীতে কি কোনোদিন এইগুলো দেখেছেন? তো কোন ধরনের সংস্কৃতি? তো এই সংস্কৃতি তথাকথিত, এগুলো তো সংস্কৃতি বলাই উচিত, তো অপসংস্কৃতি না, অন্য শব্দ বলা উচিত। তারা মনে করতেছে কি তারা ক্ষমতায় যে কোনোভাবে গেলেই সব কিছু হয়ে যাবে, এবং এই কাজ করার মধ্য দিয়ে তারা তাদের তথাকথিত পপুলিস্টিক পজিশন ধরে রাখবে। এই জন্য এইটার কোনো আমি দ্রুত এই সমাধানটা এইভাবে যেটা চাচ্ছে দেখি না, বরঞ্চ অনেক কিছুকে উপেক্ষা করা যায় কিনা এটা ভাবা উচিত বলে আমি আগেও বলেছি, এখনো বলি। মিডিয়া আপনি দেখেন, অনেক কিছুকে আপনি কেন পাত্তা দিতে যাবেন? এখন কি একটা শুরু হয়েছে নাকি টাকা আয় করা যায়, ফেসবুকে আয়, ইউটিউবে আয়, যাতে আপনি এই কাজগুলো করবেন না। এই জায়গা থেকে এই কাজটা বোধহয় ঠিক দেখতে হবে। তার মানে ওই পরিবর্তনটা অত আমি আশা করছি না। এবং নতুনদের কাছে এইবার একটা মনে হয়েছিল যে ঠিক আছে, ছাত্র সমাজের মধ্যে যারা দলবাজ, গুপ্ত, অনেকে জানতো না, সেই গুপ্তদের কথা বাদ দিলাম, কিন্তু সাধারণরা যারা ছিল তারা কিন্তু এটার সাথে নাই, দেখবেন তারা কিন্তু আরও পেছনে চলে গেছে। সুতরাং ওই যে গোষ্ঠীটা আছে তারা কিন্তু বিশেষ স্বার্থ রক্ষাকারী, তাদের তো চেহারা দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই সময় আন্দোলনে একটা নিউট্রাল ফেজ ছিল, আগে ছিল ওই ছাত্রলীগের কি বলে তলায়, ওই দলের কথাই কাজটা করেছে। পরে যখন আসলো তখন পাওয়া গেল তারা উগ্র দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির সাথে একটু নিজেরা ওই সাথে নেই বলে যেটা একটা দেখাইতে ছিল, ইলেকশনের সময় তাদের চেহারা পরিষ্কার করলো। কিন্তু ওইখানে থেকেও আজকে এই রোজার মাসে কিভাবে এই ধরনের অশালীন শব্দের ব্যবহার, এইটা কোনোভাবেই কাম্য না। এবং এর বিপরীতে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত সবাই মিলে রুখে দাঁড়াইতে না পারছে, বিশেষ করে আমি তরুণ সমাজকে বলবো, এদেরকে যতক্ষণ না বলতে না পারছে ততক্ষণ পর্যন্ত এরা পাত্তা পেয়ে যাবে, যেটা আমাদের জন্য ভবিষ্যতে আরো ক্ষতি হবে। এই ক্ষতিটা আমরা আশা করি না, কারণ নিশ্চয়ই এই সরকার, এখানে দেখেন এজাজ স্যারই তো কি বললেন যে ওনাকে এখন বলছেন না, কিন্তু এক বছর পরে ছাড় দেবো না, আমরা হয়তো আরো আগেই ছাড় দেবো না। আমি কিন্তু এখানেও বলেছি, একটু আগে বলে এসেছি যে এই কাজে যদি যথাযথ ব্যবহার না দেখি কালকে ওই বিরুদ্ধে অনেক কথা বলতে আমরা পারবো, সেটা তো আমরা করবোই, কিন্তু আমরা তো ওইভাবে অশালীন অন্য জায়গাটা যাব না, আমরা এরকম ন্যায্যতার ভিত্তিতেই কাজটা করব। সেই জন্য যারা এই ধরনের কাজগুলো করছে, অপব্যবহারগুলো করছে, তাদের না বলার ব্যাপারে আমি তরুণদেরকে আহ্বান জানাবো, তারাই যাতে না বলার কাজটা প্রথমেই করে, আর আমরা তো আমাদের দায়িত্ব পালন করি। জি, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, এই যে মির্জা আব্বাসের মানহানি মামলা এবং এই যে তরুণদের আরো সংযত হওয়ার যে
বার্তাটি রুহিন হোসেন প্লিজ। মানে এটার মাধ্যমে আমরা তো এরা বলছিল নতুন রাজনীতি করবে, ভাষা তৈরি করবে, নতুন রাষ্ট্র ব্যবস্থা করবে, তার ভাষা যদি এটা হয়, প্রিন্স ভাই যেটা বললো যে একটি গোষ্ঠীর সঙ্গে, স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে এদের রাজনৈতিক ভবিষ্যৎ এমনিতেই বিরাট ঝুঁকির মধ্যে পড়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এ ধরনের ভাষার ব্যবহার করে আসলে হয়তো রিলস বা ইউটিউবে ইনকাম হবে, হয়তোবা আমি জানি না, পাটোয়ারি আমার স্টুডেন্টের মতোই আমি পরবর্তী স্নেহ রেখে বলছি, এগুলোর থেকে দ্রুত বেরিয়ে আসা দরকার। মির্জা আব্বাসের আমার যতটুকু দেখেছি, আমি দুদু এখানে আছেন আরো ভালো বলতে পারবেন, সেটা 90-এর বলেন, তার আগে বলেন, এরশাদ বিরোধী বলেন, ইভেন এই আন্দোলনে তার যে ত্যাগ তিতিক্ষা গত 17 বছরে, তাকে আপনি এরকম একটা ভাষায় বলবেন, একজন 20 জন হয়তো বা লিডারকে কাউন্ট করলে মির্জা আব্বাসকে আপনাকে কাউন্ট করলে অনেক ধরনের ইস্যু থাকতে পারে, এই ভাষার প্রয়োগ কাম্য নয়। বিএনপি এখানে একটা ভালো রাজনৈতিক এক্সাম্পল সৃষ্টি করেছে, যে মামলা করেছিল, আমি দুদু ভাই তাকে শোকজ করা হয়েছে। তাকে শোকজ করা হয়েছে। তাহলে বিএনপি একটা প্রতিষ্ঠিত পার্টি হিসেবে তাদের দলের প্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দরা এখন যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি উপহার দিচ্ছে, তার বিপরীতে এই ধরনের ভাষার ব্যবহার এবং আচার, আমি কথাটা একটু ক্ষমা চেয়ে নিয়েই বলি ওর কাছে, এটা তার ক্লাউনশিপ, এটা ওটা বলা, এখানে গিয়ে অমুককে এটা বলছি, আব্বা এটা দেখা করতে গিয়ে এটা বললাম, অমুককে সেটা বললাম, তারেক রহমানকে এটা বলছি, এটা তো এক ধরনের মানে মিডিয়ার কাভারেজ পাওয়ার জন্য এক ধরনের কি বলবো অসুস্থতা বটে। এই অসুস্থতা আমি পজিটিভ অর্থে বলছি, যেন এখান থেকে বিরত থাকতে পারে, কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয়। এবং এইটা যেন তরুণদের মোটিভেশন না, রিস্কটা এই জায়গাটা বলে এই ভাষায় বোধহয় কথা বলতে হবে, ভিউ পাওয়ার জন্য এইটাই করতে হবে, এভাবেই জনপ্রিয় হওয়া যায়। ট্রেন্ডটা যে ডেভেলপ করে, যে মৃদু সম্ভাবনাটুকু আছে, আবার বলি যে মৃদু সম্ভাবনাটুকু আছে, তার কিন্তু পরিসমাপ্তি ঘটবে। এবং এই যে এতগুলো পোস্টার বয় এই আন্দোলনের, আমার দুঃখ লাগে যে এনসিপির কেউ কি নাসির পাটোয়ারিকে এই কথাটা বলার নাই যে এটা ঠিক হচ্ছে না, বা যারা তাদের এখন মুরব্বি সেজেছে, সেটা আমি জামাতের আমিষ অন্যান্যরা যারা আছে বা অন্য পক্ষ যারা যুক্ত হয়েছে, কেউ তো একটা ফাদারলি বিহেভিয়ার করতে হবে যে এটা ঠিক না, এই মেসেজটা দেওয়া দরকার। না হলে ওই যেটা বললাম যে মৃদু সম্ভাবনাটা যেটা আছে, একদিকে তো জামাতের সঙ্গে যুক্ত হওয়ার পর এটা অনেকটাই কমে গেছে, আর এ ধরনের কর্মকাণ্ড আসলে আরো কমে। বরং আমি আব্বাস সাহেবকে যে পুরো খেলার পুরো ইনিংসটাতে উনি ধৈর্য ধারণ করেছিলেন, এখন বরং কিছুটা আমি ক্রেডিট ওনাকে দিতে চাই, বা অনেক ক্ষেত্রে পুরোটাই দিতে চাই। এবং এই মামলাটি হয়তো করলে না করলে হতো সেটা অন্য ডিবেট, বাট উনি কিন্তু একটা ধৈর্য ধারণ করেছেন। জি শামসুজ্জামান দুদু, এই যে মামলা ছোট করে যে মামলা দিয়ে এনসিপি কে আটকানো যাবে না, নাহিদ ইসলামের মামলা দিয়ে কোনো কিছুই আটকানো যায় না। এবং মামলাবাজ দল বা সরকার না বিএনপি, সেটা আবার মির্জা আব্বাস সাহেব প্রমাণ করছেন যে তার পক্ষে যে মামলা করছে তাকে শোকজ করা অলরেডি বিএনপি তাকে বহিষ্কার করছে। আমি যেটা মনে করি যে এনসিপি বা তাদের মুরব্বী যে দল, তারা যে পথে হাঁটছে, আমরা তো ছাত্র রাজনীতি থেকে যে প্রিন্স বা আমরা যারা আছি, আমাদের একটা পরিণত বয়সে তো আমরা এসে পৌঁছেছি, এটা রাজনৈতিক পথ না। রাজনৈতিক পথটা হচ্ছে পারস্পরিক সৌহার্দ্যতা রেখে যে দলেরই হোক, ভাষার মাধুর্যতা দিয়েও তীব্র সমালোচনা হতে পারে, আদর্শকে প্রমোট করে, আদর্শটাই বুঝলাম না এদের। কিন্তু এই যে ভাষাটা, মানে আমি সরি টু সে যে ক্লাউন শব্দটা আমি ব্যবহার করতে চাই নাই, না সেও ব্যবহার করতে চায় নাই, কিন্তু কখনো কখনো কিছু কিছু শব্দের বিকল্প নাই, কোনো বিকল্প নাই, ওই একটা শব্দই ভাষাতত্ত্বে আছে। তো সেই কারণে এখন যে জায়গাটায় যাচ্ছে, একবার যদি কোনো রাজনীতিবিদ তার একটা পর্যায়ে গিয়ে সে তার ভাবমূর্তি হারায়, আমি বলবো যে এই যে মির্জা আব্বাস দীর্ঘ রাজনীতি যেন আমরা সহকর্মী, সে একেবারে ছাত্র রাজনীতি থেকে, মুক্তিযোদ্ধা থেকে এই পর্যায়ে আসা, কিন্তু বিএনপির এখন দ্বিতীয় তৃতীয় ব্যক্তি সে, তার সম্বন্ধে মানে সে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি অবাক হয়েছে। তার মানে রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু এত ধৈর্য আমি কখনো দেখি নাই। তো সেই জন্য আমি বলবো যে গণতন্ত্রটা রাখার জন্যে, আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্যে, আজ 24-এ গণঅভ্যুত্থানকে সত্যি মোহান্বিত করার জন্য এর নিচে নামা ঠিক না রাজনীতিবিদদের। জি, অতঃপর ডক্টর ইজাজ হোসেন, আপনি যুদ্ধ জার্নি বিশেষজ্ঞ, কিন্তু এই যে আগামী দিনের রাজনীতিটা, আগামী দিনের গণতন্ত্রের যাত্রাটা কেমন দেখতে চান, আপনার কাছে শুনে অনুষ্ঠান শেষ করব। আমি 12 তারিখের জন্য অপেক্ষা করছি। আমি দেখতে চাই দ্য ফার্স্ট ডে অফ পার্লামেন্টে কে কীভাবে বিহেভ করে, তার থেকেই আমি হয়তো উত্তরটা দিতে পারবো যে তারা এটার মর্যাদাটা মেনটেন করতে পারে নাকি। আমাদের একটা কমপ্লিটলি নতুন সব কিছু ইয়ে এসছে। আমি আগে টক শোগুলো দেখতাম, একজন বলতেন যে খুব কেয়ারফুলি পলিটিক্স করা উচিত বাংলাদেশে, কারণ দ্য থার্ড ফোর্স
চলে আসা উচিত। তাই কুড নেভার আন্ডারস্ট্যান্ড যে থার্ড ফোর্সটা কি হতে পারে, কিন্তু এইবার দেখলাম। এবং এখন দেখা যাচ্ছে যে ঠিকমতো রেভলিউশনকে না কন্ট্রোল করতে পারলে এরকম অনেক রকম ফোর্স চলে আসতে পারে। যেরকম ইরানের সম্বন্ধে যে অনেকেই যেটা বলছে যে ঠিক আছে আমরা যদি এতে ভেঙেও দিই, কিন্তু এরপরে আসবে কে, কে আসবে? ঠিক না? জি। তা তারা কি করবে? জি, তা আমরা আব্দুল। এখানে দেখতে চাই এখন, মানে ইভেন জামাত তো আগে ইয়েতে ছিল, বাট অ্যাজ এ পার্টি জামাত এখন তাদেরকে আমরা প্রথম দেখবো সংসদে। সংসদে। সো এটা জি, আমরা বলা পরে বলতে হবে আর কি। জি, এটা আপনাদের চারজনকে আশা তো আজকে- করি যে উনি যেটা বললেন যে ওরকম ধরনের একটা আমরা দেখতে চাই জি, যে আপনাদের সবাই চারজনকে সবাইকে আজকে স্টুডিওতে সময় respect দেওয়ার করে জন্য ধন্যবাদ। দর্শক, এন ইয়ে মোহাম্মদ বলবে। পাবলিক পার্লামেন্ট আছে এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।